আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম টাইপ, আমাদের টাইপ 1। আমাদের টাইপ 1টা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব। আচ্ছা, তো সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হলো ডিউ 8-9 আসছে। ডিউ 8-9 প্রশ্নটা হচ্ছে এ ও বি দুটি ফোটন, এ ও বি দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে, পরস্পরের বিপরীত দিকে সি গতিবেগে চলছে, সি গতিবেগে চলছে। এরপর বলছে বি ফোটনের সাথে, বি ফোটনের সাথে এ ফোটনের আপেক্ষিক বেগ কত? এ ফোটনের আপেক্ষিক বেগ কত? তো আমরা যদি অপশনগুলো একবার দেখি, হাফ অফ সি, সি, 2c, 2/3 সি। এখন যদি এটা নরমালি প্রশ্ন হতো তাহলে এটার আনসারটা কি হতো? এ একজন ব্যক্তি, ধরা যাক এই যে একজন ব্যক্তি, আর বি হচ্ছে আরেকজন ব্যক্তি, তো পরস্পর বিপরীত দিকে সি গতিবেগে। সাপোজ এটা যদি নরমাল কোশ্চেন হতো তাহলে এটা যদি বি হইতো, এটা যদি বি হইতো, আমরা যদি আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয় আনসার তখনকার কি হইতো? 2b হইতো, ঠিক কি না? তো অনেকে এটা আনসার 2c দাগাতে যাবে, সেটা ভুল, এটা আনসার 2c হবে না। আমরা জানি যে কোন একটা ব্যক্তি যদি এই বরাবর যদি 2 মিটার যায়, এই বরাবর যদি আরেক ব্যক্তি 2 মিটার যায়, তাহলে তাদের আপেক্ষিক বেগ কেমনে নির্ণয় করে? 2 - -2 সমান কত? 4 হবে না? আচ্ছা, এটা হয়তো নরমাল কেসে, এটা হয়তো নরমাল কেসে, বাট আলোর ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম হয় না। কখনো আলোর বেগ সি এর চেয়ে বেশি হতে পারে না, বা কখনো কোনো বস্তুর বেগ সি এর চেয়ে বেশি হতে পারে না। সো এখানে আনসারগুলো দেখো, এখানে 2/3 সি এটা তো হবেই না। এখন হাফ অফ সি, এটা কি আনসার হবে কিনা দেখি, অর্ধেক হয়ে যাবে। তুমি যদি এই বরাবর যদি একটা টর্চ লাইটের আলো ফেলাও, ওই বরাবর যদি একটা হারিকেনের আলো ফেলাও, দুইটার আলো কি ইন্টারেক্ট করবে? না, এগুলো ইন্টারেক্ট করবে না। কারণ হচ্ছে আলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা মিডিয়াম। আলো কি? আলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ও অন্যের বেগ দ্বারা চেঞ্জ হয় না। চেঞ্জ হবে যদি আমি কাঁচ অথবা পানি এইসব যদি ইউজ করি, তাহলে আমার আলোর বেগ চেঞ্জ হবে। এখানে কি আমি সেটা করছি? না, আমি এখানে সেটা করি নাই। এ ও বি দুটি ফোটন জাস্ট একটা একটা বিপরীতে যাচ্ছে, এটা বিপরীতে গেলেও এটা কোনো ধরনের ম্যাথমেটিক্যাল সূত্র মানবে না। তার মানে আমরা বলতে পারি শূন্য মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না। শূন্য মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না, মানে একটা ফিক্সড মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না। এই লাইনটা সবসময় মনে রাখবা। আলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে যদি মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়। আমরা জানি আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কিন্তু আলো খুশি বেঁকে যায়, এবং আলোর বেগটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা তো আমরা জানি। এখানে তো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে না, একটা মাধ্যমে একটা ফোটন এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা ফোটন এদিক দিয়ে যাচ্ছে, এইখানে কোনো ধরনের সূত্র মানবে না। আমরা জানি আপেক্ষিক বেগের ক্ষেত্রে সূত্র হলো একটা মাইনাস বাকিটা। হ্যাঁ, এই যে একটা মাইনাস বাকিটা। এখন বলবো ভাইয়া মাইনাস, এখানে আবার মাইনাস দিচ্ছেন কেন? কারণ বিপরীত দিকে তো হিসাবে এটা 2c আনসার হওয়ার কথা ছিল, বা 2c বলতে কোনো বেগ নাই, 2 ইন্টু আলোর বেগ বলতে কিছু নাই। সো এটা আনসারটা হবে শুধুমাত্র আলোর বেগ, এটা আনসারটা হবে শুধুমাত্র আলোর বেগ। তো আপেক্ষিক তত্ত্বটা আসলে কি বলে? আপেক্ষিক তত্ত্বের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে আলোর বেগ, এটা বলা হয়েছে যে আলোর বেগের চাইতে কোনো কিছু বেগ বেশি হতে পারে না, ঠিক আছে? মানে যে কোনো কিছু সর্বোচ্চ বেগ হচ্ছে আলোর বেগ। আচ্ছা, এগুলো গেল আলোর জন্য এরকম ঘটনাগুলি তোমরা বুঝতে পারবা। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন টপিকটুকুতে, দৈর্ঘ্য সংকোচন, সময় প্রসারণ, ভরবেগে। তার আগে আমি তোমাদের কমেন্ট দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, 2c টা आंसर হবে না। এই যে অনেকেই 2c आंसर বলছে, অনেকেই 2c টা आंसर বলতে গেছিল, বাট 2c টা অ্যাকচুয়ালি आंसर হবে না।
আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী টাইপে চলে যাব। আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? এইটাতে স্টার মারতেছি। তোমাদেরকে এখন আমি বেসিক শিখাবো। কিসের বেসিক শিখাবো? দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন আগে বেসিক শিখবো আমরা, তারপরে কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি। এখন বেসিকটাকে একটু বলি। দৈর্ঘ্য সংকোচন এই জিনিসটার জন্য আমি তোমাদেরকে আগে একটা কোশ্চেন করব, যে তোমরা তোমাদের রুমের দরজার দিকে এখন তাকাও। এখন তাকায় আমাকে বলো ওইখানে সর্বোচ্চ কত ফুট মানুষ যাইতে পারবে। আমি একটু কমেন্টে জানাও। তুমি তোমার রুমের দরজার দিকে তাকায় আমাকে বলো তো, মানে বাড়ি না খাইয়া মাথা নিচু না করে সর্বোচ্চ কত ফুট লম্বা একজন মানুষ তোমার দরজার মধ্যে দিয়ে যাইতে পারবে। আমি একটু কমেন্টে জানাও। আমার প্রশ্ন কি বুঝছো? যে বাড়ি না খেয়ে, দরজার সাথে বাড়ি না খেয়ে আমাকে বলতে হবে যে কত ফুট লম্বা একজন মানুষ যাইতে পারে। সাব্বির বলছে 7 ফিট। আচ্ছা, সাদিয়া আফরোজ 7 ফিট, রিন্তি 7 ফিট, ঝুমু 7 ফিট। আচ্ছা ঠিক আছে, আমি 7 ফিট ধরলাম। হ্যাঁ 7 ফিট। এখন তোমাদেরকে একটা মজার একটা কোশ্চেন করি। সাপোজ একজন ব্যক্তি 8 ফিট, পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তিটা, আমি জানি না সে এখন বেঁচে আছে কিনা, 8 ফিট লম্বা একজন মানুষকে আমি আনলাম। আমি এখন তোমাকে বললাম যে এই লোকটাকে এই রুম থেকে ওই রুমে যেতে হবে। এই লোকটাকে তোমার এক রুম থেকে আরেক রুমে যেতে হবে। এখন লোকটা মাথা নোয়াতে পারবে না, লোকটা তার বডি শেপ চেঞ্জ করতে পারবে না। না কইরা 8 ফুট লম্বা একজন ব্যক্তি কিভাবে 7 ফুট দরজা দিয়ে যাবে? আমাকে কমেন্টে বলো। 8 ফুট লম্বা একজন ব্যক্তি কিভাবে 7 ফুট এর একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে? এটা আমাকে কমেন্টে জানাও। আমি যদি একটু কমেন্টগুলো যদি পড়ি। তোমরা আমার প্রশ্ন বুঝছো তো? আচ্ছা, আলোর বেগের কাছাকাছি বেগে গেলে, রায়হান প্রান্ত একেবারে ঠিক আনসার দিছো। ঝুমুর আনসার দিছো আলোর বেগের কাছাকাছি গেলে। তারপরে তাবারাকা নাহার আয়েশা আনসার দিছে দৈর্ঘ্য সংকোচনের মাধ্যমে। তারপর সাদিয়া বিনতে মোস্তাফিজ, আচ্ছা ও আনসার দিছে হচ্ছে আলোর বেগে গেলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা কিন্তু আসলে আলোর বেগ বলে ফেলছো, আলোর বেগে যাইতে পারবে না, এটা একটা ভুল আনসার। আলোর বেগে না, আলোর বেগের কাছাকাছি গেলে। তো চলো আমরা একটুখানি এখন ব্যাখ্যা দিব আলোর বেগের কাছাকাছি গেলে কি ঘটনা ঘটে। তো আমরা জানি L = L0 × √1 - v²/c²। এই সূত্রটার আমরা ব্যাখ্যা দিব। এখন এক ঢিলে আমি কয়েকটা পাখি মারতে চাই, কারণ এই সূত্রটা তো আমরা শিখতে পারি যে T = T0 / √1 - v²/c²। এটা তো আমরা শিখবো। আবার M = M0 / √1 - v²/c²। আমি চাচ্ছি তোমাদেরকে একসাথে তিনটা সূত্র শিখিয়ে দিতে। রেডি? আচ্ছা, এখন তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম, ভাইয়া L এবং L0 চিনি না। তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম, ভাইয়া L এবং L0 চিনি না, কোনটা L0 হয়। আজকে আমি তোমাদেরকে দুইটা দারুণ টেকনিক শিখিয়ে দিব, দেখলেই তুমি বলে ফেলতে পারবা কোনটা L কোনটা L0। ঠিক আছে, চলো আমরা শর্টকাট টেকনিকটা শিখি। টেকনিকটা আসলে কি? টেকনিকটা হচ্ছে যে L এবং L0 চেনার উপায়। একটা জিনিস খেয়াল করে দেখো, সবসময় মনে রাখবা যেটার নিচে নট থাকে সেটা হচ্ছে স্থির মাধ্যম, যেটার নিচে নট থাকে সেটা হচ্ছে স্থির মাধ্যম। তার মানে L0, এই যে যার নিচে নট থাকবে, যার নিচে নট চিহ্ন থাকবে সে স্থির মাধ্যম। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই স্থির মাধ্যম মানে কি? সেটা কি থাইমা আছে? আচ্ছা, ব্যাপারটা হলো স্থির মাধ্যম হলো যে যাচ্ছে তার সাপেক্ষে। স্থির মাধ্যম আসলে আমরা কেমনি হিসাব করব? আমি তো লিখলাম ভালো কথা, যার নিচে নট চিহ্ন থাকবে সে স্থির মাধ্যম।
তার মানে এইখানে অয় হলো স্থির মাধ্যম, অয় এটা হলো স্থির, এটা হলো স্থির। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই স্থিরটা চিনবো কেমনে? আপনি বলছেন ঠিক আছে যেটা নট সেটা স্থির, বাট স্থিরটা চিনবো কেমনে, এটা তোমাদের একটা প্রশ্ন। তো ওইটা চেনার উপায়টা আসলে কি, খেয়াল করে দেখো। পৃথিবীর সাপেক্ষে ধরা যাক কোনো একজন ব্যক্তি রকেট করে যাওয়া শুরু করলো, এখন এইখানটাতে পৃথিবীর সাপেক্ষে যাওয়া শুরু করলো, এখন যে ব্যক্তিটা যাচ্ছে সে কোথায়? রকেটে না। তার মানে স্থিরটা হচ্ছে যার সাপেক্ষে যাচ্ছে সে যেখান দিয়ে যাচ্ছে সেইটা, বুঝো নাই? আরো সহজ বাংলা ভাষায় বলি, আরো সহজ বাংলা ভাষায় বলি যে সাপোজ একজন লোক পৃথিবী থেকে, একজন লোক পৃথিবী থেকে একটা রকেটে সে জার্নি শুরু করলো। এই হচ্ছে ধরা যাক তোমরা দুইজন, তোমাদের থেকে আমি সাপোজ দুইজনের নাম বলতেছি, র্যান্ডমলি বলতেছি, হ্যাঁ। ধরা যাক এখানটাতে হচ্ছে রিন্তি দাঁড়ায় আছে, এখানটাতে রিন্তি দাঁড়ায় আছে, আর এখানটাতে হচ্ছে ফারিয়া, এখানটাতে হচ্ছে ফারিয়া রকেটে বসে আছে। এখন ফারিয়া এবং রিন্তি দুইজন ধরা যাক যমজ বোন, দুইজন ধরা যাক যমজ বোন, দুইজনের বয়স সেম। এখন ফারিয়া কি করলো, সে রকেটের মাধ্যমে যাওয়া শুরু করলো। এখন যেতে যেতে একটা পর্যায়ে সে অনেক উপরে চলে যাবে, হ্যাঁ, দূরে চলে যাবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া এখানে এল নোট কে, এখানে এল নোট কি রিন্তি নাকি ফারিয়া? ভাই এখানে টি নোট কে, টি নোট কি রিন্তির টাইম নাকি ফারিয়ার টাইম? এখানে এম নোট কে, এম নোট কি রিন্তির ভর নাকি ফারিয়ার ভর? আনসার হচ্ছে সবসময় মনে রাখবা কে যাচ্ছে তার দিকে তাকাবা, রকেটে কে আসে তার দিকে তাকাবা, রকেটে যে থাকবে তারটা হলো স্থির ভর। আমার কথা ক্লিয়ার? মানে যে জিনিসটা চলে যাচ্ছে সেটাই হলো স্থির। এখন তোমাদের কাছে উল্টা মনে হবে, ভাই এগুলো কি বলতেছেন, রকেট করে দিতেছে ফারিয়া, ফারিয়া আবার স্থির হয় কিভাবে? আরে ভাই ফারিয়ার সাপেক্ষে তো ফারিয়া স্থির। আমার কথা ক্লিয়ার? আমি যেমন ট্রেনে করে যখন যাই, যখন আমরা ট্রেনে করে ভ্রমণ করি তখন কি ঘটনা ঘটে যে আমরা দেখি গাছগুলা আমাদের দিকে চলে আসতেছে। আসলে ব্যাপারটা কি, গাছ কি আমাদের দিকে চলে আসতেছে? না, গাছগুলা গাছের জায়গায় আছে, আমরা গাছের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমরা রিয়েলিস্টিক যখন হিসাব করি তখন আমরা নিজেদেরকে স্থির ধরি। ট্রেন যে চলমান, হ্যাঁ আমি তো ট্রেনে বসে আছি, আমি তো ট্রেনে দৌড়াদৌড়ি করতেছি না। এখন আমি নিজেকে যদি স্থির ধরি তাহলে গাছগুলো কি চলমান? ঠিক তেমনি আমি যদি ফারিয়াকে স্থির ধরি তাহলে রিন্তি হচ্ছে চলমান। তোমরা অনেকে ভাববা যে ভাইয়া সব আজগুবি কথাবার্তা বলতেছেন, রিন্তি তো চুপ করে পৃথিবীতে বসে আছে আর ফারিয়া তো রকেটে চলে যাচ্ছে, এখানে ফারিয়া তো হচ্ছে আমাদের চলমান। না, সবকিছু হিসাব করবা রকেটে যে আছে তার সাপেক্ষে। তো রকেটে তো ফারিয়া বসে আছে, তার মানে ট্রেনের সাপেক্ষে হিসাব করে দেখো। ট্রেনে সাপোজ তুমি বসে আসছো এবং গাছগুলা হচ্ছে গাছগুলার জায়গায় আছে, কিন্তু ট্রেন গাছের দিকে চলার কারণে মনে হবে গাছগুলা তোমার দিকে আসতেছে। ঠিক সেম ভাবে রিন্তি পৃথিবীতে বসে আছে, রিন্তি কিন্তু নড়তেছে না। ফারিয়া কি করতেছে, সে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু ফারিয়াকে যদি আমরা স্থির ধরি বা ফারিয়া যদি ফিক্সড হয় তাহলে আমরা বলতে পারি রিন্তি হচ্ছে চলমান। সো আমরা একটা ডিসিশনে আসতে পারি, ডিসিশনটা হচ্ছে রকেটে যে থাকবে, রকেটে যে চলে যাবে তার সাপেক্ষে হিসাব করতে হবে, তার সাপেক্ষে হিসাব করতে হবে। এই হচ্ছে কি আমাদের ঘটনা। হ্যাঁ, রকেটে যে চলে যাবে তার সাপেক্ষে হিসাব করতে হবে, অর্থাৎ রকেটে থাকা ব্যক্তি কি হবে? এম নোট হবে, টি নোট হবে, এল নোট হবে, ঠিক আছে। আর বাকি ব্যক্তি কি হবে? এম হবে, এল হবে, টি হবে। এখন তোমরা আমাকে কমেন্টে বলো যে পুরো ওভারঅল জিনিসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাকে একটু ফাইনাল একটু কনফার্ম করে পুরো বুঝছো কিনা। সাদিয়া আফরোজ বুঝছে, রিন্তি হ্যাঁ ভাইয়া বুঝছি, আলামিন জি, আচ্ছা সাব্বির জি, আচ্ছা মিতু ও বুঝছে, সঞ্জিদা বাবলি ও বুঝেছে, আচ্ছা ঠিক আছে।
হুমায়রা বিনতে শাহিদুল, সবাই বুঝছো? গুড। আমরা চলো তাহলে দেখি কতখানি বুঝছি। আমরা এই টেকনিক দিয়ে আমরা এখন সকল ধরনের প্রবলেমগুলি আমরা সলভ করব, ঠিক আছে? আমি আবারও বলি, এই টেকনিকগুলো কিন্তু বই লেখা নাই। হ্যাঁ, এই টেকনিকগুলো বই লেখা নাই। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যেটা সলভ করব সেটা হচ্ছে, আচ্ছা ডিউতে আসা একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা উচিত। ডিউ 15-16 প্রশ্নটা হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, তার প্রস্থ বরাবর 0.95, তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান ল্যাবে, বেগে চলমান ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? এর পরিমিত দৈর্ঘ্য লিখলাম না কেন? এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? দেখো তোমরা এখানে অনেক একটা ভুল করে ফেলবা যে ভাইয়া একটু আগে শিখেছেন আপনি, যদি রকেটে চলমান থাকে তাহলে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। ভাইয়া এখানে কাহিনী আছে। কাহিনীটা হলো 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল। আমি যদি স্কেল আঁকি, আমরা জানি একটা স্কেলের কি কি থাকে, এই বরাবর থাকে হচ্ছে দৈর্ঘ্য এবং এই বরাবর থাকে হচ্ছে প্রস্থ, ঠিক আছে? 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, তার প্রস্থ বরাবর 0.95 সি বরাবর বেগে যাচ্ছে। তার মানে আমাদের রকেট, মানে তখন তো আমি রকেট বলতেছিলাম, এখন তো রকেট না, পুরা ল্যাবে, মানে এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা ল্যাবে, ওই ল্যাবটাই এত বেগে যাচ্ছে, তাহলে আমরা ল্যাবটাকে রকেট ধরতে পারি। তাহলে আমরা বলতে পারি সেটা স্থির বরাবর গতিশীল। এখন আমাকে প্রশ্নে বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, হ্যাঁ, বলছে বেগে চলমান ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত। অর্থাৎ আমাদেরকে মান দিয়ে দিছে, দৈর্ঘ্যের মান দিয়ে দিছে 1 মিটার, কিন্তু গতিশীল বলছে প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর না। তার মানে আমাদের মান চেঞ্জ হবে শুধুমাত্র প্রস্থ বরাবর, যেই বরাবর গতিশীল সেই বরাবর চেঞ্জ হয়। এই লাইনটা মনে রাখবা, এই লাইনটা মনে রাখবা, যে বরাবর গতিশীল শুধুমাত্র, এই লাইনটা তুলো, সবাই তুলো, সবাই খাতা তুলো, যে বরাবর গতিশীল শুধুমাত্র সে বরাবর চেঞ্জ হবে। এখন যদি বলতো, এই যে এখানে খেয়াল করতে হবে প্রস্থ বরাবর বলছে, যদি বলতো দৈর্ঘ্য বরাবর তাহলে আনসারটা হইতো এরকম, যদি বলতো এই যে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, যদি বলতো দৈর্ঘ্য বরাবর, খেয়াল করে দেখো আমরা তো আসলে টপিক কি শিখছি, যে আমরা টপিক শিখছি হচ্ছে কাল দীর্ঘায়ন, অর্থাৎ আমাদের টাইমটা কি হয় বেড়ে যায়, তারপর হচ্ছে ভর দীর্ঘ আর কি, বা ভর বৃদ্ধি, ভরও কিন্তু বেড়ে যায়, কিন্তু লেন্থের ক্ষেত্রে সূত্রটা উল্টা, সেটা কি দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ কি হয়, কোনো কিছু যদি গতিশীল থাকে তখন তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, ঠিক আছে, কোনো কিছু যদি গতিশীল থাকে তখন তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন তো বলছে ভাই দৈর্ঘ্য বরাবর গতিশীল না, আমাদের বলছে প্রস্থ বরাবর গতিশীল, তাহলে এই বরাবর যতই গতিশীল থাকুক না কেন দৈর্ঘ্য বরাবর তো চেঞ্জ হবে না। কারণ কি আমি কি লিখছি, যে বরাবর গতিশীল শুধুমাত্র সে বরাবর চেঞ্জ হয়। অর্থাৎ এই স্কেলের যে আমরা দৈর্ঘ্য সংকোচন শিখছি, ওই সূত্রটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর আমাদের সূত্র অ্যাপ্লাই হবে না, কারণ দৈর্ঘ্য বরাবর তো হচ্ছে আলো বেগে যায় নাই, আলোর কাছাকাছি বেগে যায় নাই, ঠিক আছে, আলোর কাছাকাছি বেগে গেছে কোন বরাবর, প্রস্থ বরাবর। তার মানে আমরা বলতে পারি এইটা চেঞ্জ হবে আর এইটা আনচেঞ্জ থাকবে। সো আমাদের আনসারটা হবে 1 মিটার। আমাদের দৈর্ঘ্যের মান চাইছে আর দৈর্ঘ্যের মান তো দিয়ে দিয়েছি 1 মিটার দৈর্ঘ্য। সো আমাদের এইটা খুব ট্রিকি একটা কোশ্চেন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। আমি এখন তোমাদের কমেন্ট করে দেখি, ইফ ইউ হ্যাভ গাইস এনি প্রশ্ন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই। সো আশা করি এভরিথিং ইজ ফাইন। সো আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাই, যেখানে আসলে এই ভ্যালুগুলো বসানো হবে। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জয়কলির একটা ভুল দেখাবো, সেটা হচ্ছে 529 পৃষ্ঠা জয়কলির একটা ভুল আছে, আমি ভুলটা তোমাদের কারেকশন করে দিই। 529 পেজ, 529 পেজের 4 নাম্বার জয়কলি প্রশ্ন, যে ডিউ 1415-তে আসছে। ডিউ 1415 প্রশ্ন হচ্ছে যে যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয়, তবে এর ভর কত? তো আমরা এটা অনেকে মনে দেখছে, অনেকের কলেজে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 0, অপশন বি অপরিবর্তিত, অপশন সি ইনফিনিটি, অপশন ডি কোনটি নয়। এখন তোমাদের জয়কলিতে এটা ইনফিনিটি দেওয়া, বাট এটা আনসার ইনফিনিটি না। ঠিক আছে, তোমরা কি আমাকে কমেন্টে বলতে পারবে এটা আনসারটা কি? জয়কলির ব্যাখ্যাটা দেই। এই ব্যাখ্যাটা আসলে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, বাট সবকিছু ম্যাথমেটিক্স দিয়ে হয় না। ওনারা কি বলছে, একটা বস্তু আলোর বেগে যাচ্ছে, তার মানে আমরা জানি m = m0, এই সূত্রটা আমরা সবাই জানি। আলোর বেগে যাওয়া মানে কি, b এর মান c। ওনারা এই ব্যাখ্যাটা দিচ্ছে সমান ইনফিনিটি। ঠিক আছে, ওনারা এই ব্যাখ্যাটা দিয়ে ইনফিনিটি দিচ্ছে, বাট এটা হয় নাই। তোমরা একটু আনসার দাও তো, তোমরা নিজে থেকে একটা আনসার দাও, এটা কি হতে পারে? আমি তো বলে দিলাম এখানে ভুল আছে। আমি একটু তোমাদের কমেন্ট পড়ার ট্রাই করি, অ্যাকচুয়ালি এখানে কি ভুল আছে সেটা তোমাদের থেকে জানার চেষ্টা করি। আচ্ছা গুড, রায়হান প্রান্ত বলছে 0, তারপরে হচ্ছে লিসা মারিয়া 0, তানভীর রহমান 0, বৈশাখী 0। ভাই আমিও তো ইনফিনিটি জানতাম। ঝুমুর এটা ভুল জানতাম, তুমি এটা ইনফিনিটি হবে না। তারপর কেএস খান 0, জারিয়া তোহা 0, রিন্তি ইনফিনিটি তো পড়ছিলাম, তুমিও ভুল পড়ছো। তারপরে হচ্ছে সাদিয়া বিনতে মুস্তাফিজ, তারপর হচ্ছে তাবারাকা নাহার আয়েশা। আচ্ছা, তোমরা কারেক্ট আনসার দিচ্ছ, এটা আনসার 0 হবে। তো এখন তোমাদেরকে একটা কমন সেন্স বলি, ভাই তোমার কমন সেন্স কি বলে, যে বস্তুর ভর ইনফিনিটি সে কেমনে আলোর বেগে যায় আমার বলো। আমি নর্মাল একটা জিনিস বলি, সাপোজ আমার পক্ষে জীবনে পসিবল আলোর বেগে যাওয়া পসিবল না। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে আমার ভর আছে। যে বস্তুর ভর থাকে সে কখনো আলোর বেগে যেতে পারে না। এখন এবার আসি, আমি হচ্ছে খুব চিকন চাকন একজন মানুষ। হ্যাঁ, এখন ধরা যাক হচ্ছে একটু মোটা সোটা একজন লোককে আমার সামনে আনা হলো, এরপর আমরা দুইজন রেস লাগলাম। তো নর্মালি হবে কি, আমি জিতবো, কারণ হচ্ছে আমি চিকন। ঠিক আছে, তো আমরা মানুষের নর্মালি একটা ব্যাপারটা হচ্ছে যে যার ভর কম তার স্পিড বেশি, এটাই তো যার ভর কম তার স্পিড বেশি। এখন যে জিনিসটা ভর বেশি সেই জিনিসটা স্পিড কি কম হবে না? কমন সেন্স কি বলে? হ্যাঁ, 300 কেজি ভরের একজন ব্যক্তি, এই বেশি বলে ফেললাম, 300 কেজি ভরের মানুষ আছে, থাকতেও পারে। ধরা যাক 150 কেজি ভরের মোটা সোটা একজন ব্যক্তি এবং 60 কেজি ভরের একজন ব্যক্তি দৌড়পাল্লা লাগলো, অবশ্যই 60 কেজি ভরের ব্যক্তিটা জেতার কথা। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো, তোমার ভর যত বেশি হবে তোমার ভেলোসিটি তত কমতে থাকবে। এখন তুমি বলো ইনফিনিটি ভর, তোমরা অনেকে ইনফিনিটি আনসার বলতেছো, ইনফিনিটি ভর মানে তুমি বুঝো, এটা তো নড়তেই পারবো না। ইনফিনিটি ভরের একটা বস্তু তো নড়তেই পারবে না, তাহলে এই জিনিসটা আবার কিভাবে আলোর বেগে যায় আমার বলো? খালি ম্যাথমেটিক্স তাকালে হবে, খালি ইকুয়েশনের দিকে তাকালে হবে না। তোমরা ফিজিক্স পড়তেছো, তোমরা ম্যাথ পড়তেছো না। ফিজিক্স মানে হয়ে যাচ্ছে আগে রিয়েল লাইফকে ফিল করতে হয়, আগে কমন সেন্সের জায়গায় রাখতে হয়।
তুমি যদি ম্যাথমেটিক্সকে প্রায়োরিটি দাও आंसर হবে ইনফিনিটি, কিন্তু তুমি যদি ফিজিক্সকে প্রায়োরিটি দাও आंसर হবে 0। ঠিক আছে, তোমার কমন সেন্স যেটা বলতেছে সেটা হলো আলোর বেগে যাইতে হলে তোমার ভর হইতে হবে 0। যেমন আলোর বেগে কে যাইতে পারে? শুধুমাত্র আলোই তো যেতে পারে, ঠিক কিনা? আলোর বেগে কারা কারা যেতে পারে? আলো এবং আলোর সঙ্গীরা। আলোর সঙ্গীরা বলতে যেমন তাড়িৎ-চৌম্বক তরঙ্গগুলা। তাড়িৎ-চৌম্বক মানে আমরা তো জানি আলো এক ধরনের তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, আলো বাদেও তো আরো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ আছে, আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। তো ওয়েভগুলো কি আলোর বেগে যায়। এখন ওদের কিন্তু কোনো ভর নাই, তার মানে m = 0 হলে b = c এটা হয়। কিন্তু m ≠ 0 হলে সবসময় কি হবে? b <c হবে। এটা সবসময় মনে রাখবা যে কোনো কিছু ভর যদি শূন্য হয় তাহলে সেটা আলোর বেগে যাইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু কোনো কিছু ভর যদি শূন্য না হয়, অর্থাৎ মিনিমাম যদি কোনো ভর থাকে, তাহলে সেটা কখনো আলোর বেগে যাবে না, সেটা আলোর বেগের চেয়ে কম বেগে যাবে। আমাকে ঝুমুর এবং রিন্তি তোমরা আমাকে কমেন্টে বলো যে আমি তোমাদেরকে থিওরিটা বুঝাইতে পারছি কিনা। ঝুমুর এবং রিন্তি বলছিল যে তোমরা জানতা আনসারটা ইনফিনিটি। ঝুমুর এবং রিন্তি আমাকে একটু ক্লিয়ার করো। ঝুমুর এবং রিন্তি আনসারটা ক্লিয়ার করো। হ্যাঁ, ঝুমুর বলছে ভাইয়া m ইনফিনিটি পসিবল না, দেখি তো c বেগে যাওয়া পসিবল না। আচ্ছা, এক্সামে কোনটা দাগাবো? আচ্ছা, রিন্তি বুঝতে পারছে। ঝুমুর কোথায়? ঝুমুর একটু তাড়াতাড়ি আনসার দাও। রিন্তির বোঝা হয়ে গেছে। আচ্ছা, মানে আমি হচ্ছে ঝুমুর আর রিন্তিকটা আমার কমেন্ট চোখে পড়ছিল, এর জন্য আমি শুধু ওদের দুজনের নাম বলতেছি। হতে পারে আরো অনেকেই বলছে আনসার ইনফিনিটি। মেহরুন্নেসা স্মৃতি, তুমিও কি হচ্ছে ইনফিনিটি বলছিলে কিনা? আই ডোন্ট নো। আচ্ছা, ঝুমুর এখনো কনফিউজড কেন ভাই? এখনো কনফিউজড কি লেগে? এত সুন্দর করে বুঝাইলাম, এটা তো কনফিউজড কথা না। এটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে 0 দাগাবা। আমি হচ্ছে এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে এমন একটা ম্যাথ করাবো যে ম্যাথ করার ফলে তোমাদের সকল ধরনের কনফিউশন গুলা ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্য হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রবলেম সলভ করব। RU 17-18 একটা প্রবলেম আমরা এখন সলভ করব। তো প্রশ্নটা হচ্ছে যে একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 0.6 c বেগে কি করা হলো? নিক্ষেপ করা হলো। একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে? এটা কিন্তু দেখছো দৈর্ঘ্য বরাবর গেছে, আবার দৈর্ঘ্য বরাবরই আমরা হিসাবটা করব, ঠিক আছে? সো এটা কিন্তু ওই যে প্রস্থের অঙ্কটার মতো না। আমরা হচ্ছে এখন কমন সেন্স অ্যাপ্লাই করব। আমি আবারও বলি, আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো তোমার কমন সেন্স কি বলে। একটা মিটার স্কেল যদি একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটারই তো নাকি? তাহলে আমরা কি বলতে পারি যে হয় l = 1 মিটার হবে অথবা l0 = 1 মিটার হবে, এই দুইটার কোনো একটা হবে। এখন তোমাদেরকে কিন্তু l এবং l0 চেনার টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। তো টেকনিকটা আসলে কি? আগে প্রশ্ন করবা যে একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 0.6 c বেগে নিক্ষেপ করা হলো, তাহলে আমরা বলতে পারতেছি b = 0.6 c, এইটা আমরা বলতে পারি। আচ্ছা, তো বেগে নিক্ষেপ করা হলো একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে। এখন তোমরা অনেকে ভাববা যে প্রশ্নেই তো বলে দিছে স্থির দর্শক, তাইলে নিশ্চয়ই l0 বের করতে বলছে। তোমরা অনেকেই এই ভুলটা করবা, বাট যে আমার টেকনিকটা ভালো মতো শিখছো সে ভুলটা করবা না। আমরা তো সূত্র জানি l = l0 √1 - v² / c²।
একটা জিনিস ভালো মতো খেয়াল করো, তোমরা অনেকেই ভাবতে পারো যে প্রশ্নে বলে দিছে একজন স্থির দর্শক বলে দেওয়ার কারণে তোমরা অনেকে ভাবতে পারো যে এল নটটা বের করতে বলছে। এখন চলো আমরা একটু ভাবি, আমি তোমাদের কি শিখাইছি ওই অনুযায়ী চলো আমরা সলভ করি। আমি তোমাদের শিখাইছিলাম যে যে রকেটে করে যে যাবে তাকে স্থির ধরবা, মানে যে হচ্ছে রকেটে করে যাচ্ছে সে হচ্ছে স্থির। এখন এখানে স্থির দর্শক মানে হচ্ছে বুঝাইলো ওই যে রিন্তি, আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম না, পৃথিবীতে বৈশা আছে রিন্তি এবং পৃথিবী থেকে চলে যাচ্ছে হচ্ছে কে, ফারিয়া। এখন ফারিয়া যে চলে যাচ্ছে এইখানে স্থিরটাকে, এখানে রিন্তি স্থির না, রিন্তি কিন্তু পৃথিবীতে চুপ করে বসে আছে, হ্যাঁ চলে যাচ্ছে ফারিয়া। তো তাহলে আমরা বলতে পারি যেহেতু ফারিয়া চলে যাচ্ছে এবং আমি তোমাদের টেকনিক শিখেছি যে রকেটে থাকবো সে স্থির, তার মানে এইখানে রকেটের মধ্যে যে আছে সে হলো স্থির। এখানে রকেটের মধ্যে কে আছে, স্থির দর্শক আছে না, স্থির দর্শক তো পৃথিবীতে বসে খেলে তাকায় আছে। আমার কথা কি ক্লিয়ার? সহজ বাংলা ভাষায় রিন্তি এবং ফারিয়া পৃথিবীতে বসে ছিল, পরে কি করলো, ফারিয়া একটা মিটার স্কেল নিল, নিয়ে ওই রকেটটা নিয়ে সে চলা শুরু করলো। এখন তোমার একটা প্রশ্ন, কোন দিকে চলা শুরু করলো? রকেটের দৈর্ঘ্য বরাবর চলা শুরু করলো। এখন রকেটের দৈর্ঘ্য বরাবর চললে রকেট আর 1 মিটার এই দৈর্ঘ্যটা আর 1 মিটার থাকবে না, স্কেলের দৈর্ঘ্যটা আর 1 মিটার থাকবে না, চেঞ্জ হবে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া চেঞ্জ হয়ে কি বাড়বে নাকি কমবে? একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের যেহেতু টেকনিক শিখাইছি যে যেই ভ্যালুটা বের করতে বলবে, যে 1 মিটার যে ভ্যালুটা দিয়ে দিছে এটা হচ্ছে, এটা কিসের ভ্যালু, স্থির। এখন হচ্ছে স্কেলটা নিয়ে কে যাইতেছে, ফারিয়া যাইতেছে না, তাইলে স্কেলটা এখন কার কাছে, ফারিয়ার কাছে না, স্কেলটা কি রিন্তির কাছে না, স্কেলটা ফারিয়ার কাছে। একটু ঠান্ডা মাথায় হিসাব করো, রিন্তি মানে পৃথিবীতে, ফারিয়া মানে পৃথিবীর বাইরে। আমি পুরো এক্সাম্পলটা আজকে পুরো ক্লাসটা বুঝাবো, আমার কথা ক্লিয়ার? রিন্তি মানেই হচ্ছে সে পৃথিবীতে বসে আছে, সে কিছু নড়াচড়া করতেছে না, চুপ করে বসে আছে। আর ফারিয়া হচ্ছে কি করতেছে, সে পৃথিবীর বাহিরে চলে যাচ্ছে। আমি এক্সাম্পল দিয়ে আজকে সব ক্লাস বুঝাবো। তাহলে আমরা কি বলতে পারি, ফারিয়া যেহেতু চলে যাচ্ছে কি নিয়ে, স্কেলটা নিয়ে, তাহলে ফারিয়ার কাছে যে জিনিসটা আছে, যে দৈর্ঘ্যটা, সেটাই আর নট, কারণ রকেটে যে থাকবো সে স্থির। প্রশ্নে স্থির বলতে বুঝাইছে পৃথিবীতে যে থাকবো, প্রশ্নে স্থির বলতে ওই স্থির বুঝায় নাই, পৃথিবীতে যে থাকবো তাকে বুঝাইছে। সো আমাদেরকে আসলে এল এর মান বের করতে বলছে, অর্থাৎ রিন্তি যেটা দেখতেছে সেটা বের করতে বলছে, ঠিক আছে? আর আমরা বের করবো ফারিয়ারটা, আমরা মান জানি ফারিয়ারটা। তার এখানে যদি 1 হয় 1 মাইনাস বি এর মান কত, 0.6, এই যেরকম হবে। তাহলে আমার মানটা আসছে 0.8 মিটার। দেখছো দৈর্ঘ্য সংকোচন হয়েছে। সো আমরা বলতে পারি কোনো একটা কিছু যদি আলোর কাছাকাছি বেগে যদি চলা শুরু করে, তাহলে আমরা বলতে পারি সেটা দৈর্ঘ্য সংকোচন হয়। আশা করি তোমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাকে একটু কমেন্টে বলো এই জিনিসটা বুঝছো কিনা। যে এই জিনিসটা বুঝো না সে আজকে পুরো ক্লাসে প্যারা খাইবা। আমাকে কমেন্টে বলো এই জিনিসটা কি বুঝছো কিনা। আচ্ছা, ক্লোরোজাইলিনল অ্যাসিটামিনোফেন, ভাই আপনার আসল নাম কি? এই যে ডেটলের প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন, আপনার আসল নাম কি? আচ্ছা, ঝুমুর বুঝছে, আয়শা বুঝছে, সাব্বির বুঝছে, লিসা মেরি বুঝছে, তারপরে হচ্ছে আমাদের ডেটল সাহেব আপনার নাম কি? তারপরে আয়শা বুঝছে, নাফিসা বুঝছে, ছোয়া, স্মৃতি, তারপরে হচ্ছে ফারিয়া 100% ক্লিয়ার, আলামিন, বৈশাখী, তানিয়া। আচ্ছা আচ্ছা, আমাদের ডেটল সাহেবের নাম হচ্ছে ধ্রুব। আচ্ছা ঠিক আছে ধ্রুব, তোমার নামটা আশা করি ভুলবো না। আচ্ছা ঠিক আছে, ডেটল সাহেবের এই নামটা ফেসবুক কিভাবে, এই হচ্ছে ডেটল সাহেবের নামটা ফেসবুক কিভাবে মাইনা নিল বুঝলাম না, তোমার আইডিটাই কিন্তু চলে যেতে পারে। আচ্ছা আমি হচ্ছে একবারই বুঝে ফেলতে পারবো, আমি আসলে ভাবতে পারি নাই, বাট আশা করি এই
এই আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারে তোমাদের আর কোনোদিন প্রবলেম হবে না যদি তোমরা আমার টেকনিকগুলো মনে রাখো। এখন এই টেকনিক দিয়ে হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো ধরনের ম্যাথে প্রবলেম পাও তাহলে হচ্ছে আমি হচ্ছে প্রবলেম থ্রেড দিব, আজকে প্রবলেম থ্রেড দিয়ে দিব, তোমরা প্রবলেম থ্রেডে প্রবলেমস দেখাবা, ঠিক আছে? আমরা হচ্ছে আপাতত এই টপিক থেকে এখন সামনে আগাবো, কারণ আমি এটা অনেক টাইম নিয়ে বুঝাই ফেলছি। তারপরও হচ্ছে এই যে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। জেইউতে আসছে, জেইউ 15-16 একটা ম্যাথ আমি এখন করাই, জেইউ 15-16। আচ্ছা তোমাদেরকে দিয়েই করাই, যাও এটা তোমরা করবা। আচ্ছা দাঁড়াও, অনেক দিন ধরে তোমাদের ওইভাবে টেস্ট করি না, অনেক দিন ধরে তোমাদের ওই যে ওইভাবে টেস্ট করি না, আজকে টেস্ট করবো, খারাপ। আজকে এখন টেস্ট করবো, রেডি? আমি প্রশ্ন লিখি, তারপরে হচ্ছে 1 2 3 বলবো। আমার অপশন লেখা প্রায় শেষের দিকে, তো তোমরা কি রেডি কিনা? আমি কি পর্দা উঠাবো? তুমি একটা কমেন্টে বলো রেডি কিনা, তাহলে হচ্ছে আমি এখনই শুরু করতেছি। আমি স্টপ ওয়াচ ধরবো। আচ্ছা ঠিক আছে, রিন্তি বলছে রেডি, আয়েশা রেডি। সো আমি এখন স্টপ ওয়াচটা ওপেন করতেছি, তো দেখা যাক কারা কারা এটা 45 সেকেন্ডের ভিতরে আনসার দিবা। সো আমি স্টপ ওয়াচটা রেডি করতেছি, 3 2 1 স্টার্ট। আচ্ছা আমি হচ্ছে অপশন হচ্ছে ডিভাইডেড বাই 3 দেই নাই। সো এটা आंसर, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অপশন আছে, অপশন আছে, কোনটিনে অপশন আছে। আচ্ছা মিলে না তো, সিটি বলছে মিলে না তো, ঝুমুর আচ্ছা 2√2/3, লিসা আসছে 2√2/3, তারপরে হুমায়রা শহীদুলের আসছে ডি। সবাই ডি আনসার বলতেছো, বাট তোমরা কিন্তু 45 সেকেন্ডের ভিতরে আনসার দিতে পারো নাই। খুব সম্ভবত লিসা আনসার দিতে পারছো শুধুমাত্র 45 সেকেন্ডের ভিতর, বাকিদের তো অনেক টাইম লেগে গেল। ডি আরিফা রিন্তি ডি, তানিয়া ডি, আয়েশা, তারপরে হুমায়রা বিনতে শহীদুল, স্মৃতি, সাদিয়া আফরোজ, কে এস খান, তারপর আমাদের ডেটল সাহেব, তারপরে হচ্ছে ফারিয়া পারভিন। আমি সবার আগে আনসার দিচ্ছি। আচ্ছা হুমায়রা বিনতে শহীদুল, আমি হচ্ছে তোমার কমেন্ট, আমার এখানে রায়হান প্রান্তর কমেন্টের পরে লিসার কমেন্ট দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, শহীদুল হুমায়রা 2√2/3 অপশনে ছিল না, এর জন্য টাইম লাগছে। ভালো হয়েছে, সুন্দর একটা প্রশ্ন। সো আমার অঙ্কটা করে দেওয়া লাগবে, আনসারটা হবে 2√2/3। এখন তোমরা দেখে বুঝে ফেলছো চলমান দৈর্ঘ্য মানে কি। চলমান দৈর্ঘ্য মানে হচ্ছে এল, আর নিশ্চল দৈর্ঘ্য মানে কি? নিশ্চল দৈর্ঘ্য মানে হচ্ছে এল নট। সো আমাদের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এই সম্পর্কটা থেকেই তোমরা ইজিলি সলভ করতে পারছো যে এল ইজ ইকুয়াল টু এল নট এর কত 3/1 এটা দিয়ে তোমরা সলভ করে ফেলছো, তাই না? খুব ইজি একটা ম্যাথ ছিল। আচ্ছা ঠিক আছে, এরই মাধ্যমে হচ্ছে আমি এই টপিকটা থেকে বের হয়ে যেতে চাচ্ছি। এই টপিক থেকে বের হয়ে আমি পরবর্তী টপিকে চলে যাব, কারণ আলহামদুলিল্লাহ আমরা এই টপিকটা ভালো মতো শিখছি এবং আমার কাছে এই চ্যাপ্টারটা খুব ইজি মনে হয় এবং এটা আমার প্রিয় চ্যাপ্টারও। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে ভর শক্তি সম্পর্কিত প্রশ্নাবলী। আমরা এখন সলভ করব ভর শক্তি। এটা হচ্ছে আমাদের টাইপ 2। আলহামদুলিল্লাহ। ভর শক্তি, তো এখানে ভর শক্তি আমরা রিটেনের একটা প্রবলেম চলো সলভ করব। কোন কণা, এটা হচ্ছে 531 পেজের রিটেন 1 নাম্বার। কোন কণা কি বললো? কোন কণা 2√2/3 সি বেগে গতিশীল, ঠিক আছে, এত বেগে গতিশীল। তারপরে কি বললো? যে বস্তু কণার গতিশীল অবস্থার, বস্তু কণার গতিশীল অবস্থার স্থিতিশক্তি, গতিশীল অবস্থার স্থিতিশক্তি
সরি গতিশীল অবস্থার স্থিতিশক্তি হয় কেন, গতিশীল অবস্থার শক্তি মানে টোটাল শক্তিটা আর কি, গতিশীল অবস্থার শক্তি ও স্থিতাবস্থার শক্তি ও স্থিতাবস্থার শক্তির অনুপাত কত? এটা রিটেনে আসা একটা প্রশ্ন, তো আমরা চলো এটা সলভ করার ট্রাই করি। এখানে আসলে কি বলা হলো যে কোন কণা এত বেগে গতিশীল, তার মানে এটা হচ্ছে গতিশীল ই কে আমাদের বের করতে বলছি কি ই কে, এবং স্থিতাবস্থার শক্তি মানে কি ই নট, ঠিক আছে, এইটার অনুপাতটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা গতিশীল অবস্থার শক্তি মানে কি, গতিশক্তি তো বোঝায়, তো গতিশক্তির ইকুয়েশন কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার, ওকে। এবং ই নট এটা কি স্থিতাবস্থা, সবসময় মনে রাখবা, সব সময় স্থিতাবস্থার শক্তির সূত্র কি এম নট সি স্কয়ার, সব সময় স্থিতাবস্থার শক্তির ইকুয়েশন কি এম নট সি স্কয়ার, এই জিনিসটা তোমরা সব সময় মাথায় রাখবা। এখন তাহলে পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো যে হাফ এম ভি স্কয়ারে এই এমটা কিন্তু হচ্ছে গতিশীল ভর, আর এই এম নটটা হইতেছে স্থিতি ভর। আমার কথা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এই যে হাফ এম ভি স্কয়ার, এখানে ভি এর মান হবে 2√2/c, কারণ কণাটা এত বেগে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ এম এর মান পরে বসাবো আর কি, এম এর সূত্রটা পরে বসাবো, আগে ভিটা বসাই দিই। এটা কি হবে 2√2/3 এত সি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এম নট সি স্কয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাই, হাফ এম ইনটু 2√2 কে স্কয়ার করলে কত হবে, 2 × 2 = 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে, আর 3 কে স্কয়ার করলে 9 হবে, এখানে সি স্কয়ার আর এখানে কি এম নট সি স্কয়ার, এটা আমরা কাটাকাটি করলে কত হয়, উপরে আসতেছে 4/9 এম সি স্কয়ার আর নিচে হলো এম নট সি স্কয়ার, এই যে সি স্কয়ার কাটাকাটি গেল, তাহলে আমাদের কত আসলো, আমাদের আসতেছে হলো 4/9 উপরে এম নিচে হচ্ছে এম নট। তো এম এর সূত্র তো আমরা এখনো বসাই নাই, এম এর সূত্রটা আমরা এখন বসাই দিব। তো 4/9 এম এর সূত্র কি আমরা জানি, m = m নট * √1 - b স্কয়ার বাই c স্কয়ার, আর নিচে হচ্ছে m নট, এটা কাটাকাটি করবা, ওইখানে ভ্যালুটা বসাই দিবা, आंसर এসে পড়বে। আমাদের এখানে आंसरটা আসবে হচ্ছে 4/3। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এখানে ভ্যালুটা করি, এই যে 4/9 * √1 - b স্কয়ার বাই c স্কয়ার, এই যে b স্কয়ার বাই c স্কয়ার, b স্কয়ারের মান কত, এটা আমরা স্কয়ার করে রাখছিলাম, এটাকে স্কয়ার করে রাখলে কত হয়, 8/9 হয়। তাইলে আমরা কি লিখতে পারি, 4/9 * √1 - 8/9, হ্যাঁ, ওই যে উপরে সি স্কয়ার কাটাকাটি যায়, তাহলে কত হবে 4/9 * 1/√9 বা 4/9 * 1/3, তাহলে কত 4/4:27 আসে আমার। এটা आंसर কি 4:27 নাকি আমি ভুল করলাম? ও সরি, এটা তো ভাগ আকারে থাকবে, হ্যাঁ এটা তো ভাগ, এটা ভাগ আকারে ছিল, তো আমি তো সূত্রই ভুল লিখছি, এটা ভাগ হবে, এই যে এটা ভাগ হবে, ভাগ চিহ্ন, ঠিক আছে, এটা ভাগ চিহ্ন হবে। তাহলে এটা যদি ভাগ চিহ্ন হয় কি হবে, 4/9 * 3/1, কাটাকাটি করলে आंसर হবে 4:3। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে বলো, আমি ঘামাই গেছি, আমি ফ্যানটা অফ করে রাখছিলাম। তোমরা একটু কমেন্টে বলো সব কি দেখতে পাচ্ছ, কমেন্টে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমি হচ্ছে সূত্রটা ফার্স্টে ভুল লিখছিলাম, মানে আমি গুণ দিয়ে দিছিলাম, এটা ভাগ হবে। আমি একটু তোমাদের কমেন্টগুলো যদি একটু চেক করি, হ্যাঁ এম এর সূত্রটা আমি ভুল লিখছি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আয়েশা বলছে আমারও ভালো লাগে এই চ্যাপ্টারটা, তারপর ঝুমুর বলছে ওরও ভালো লাগে। আচ্ছা, সব ঠিকঠাক, রিন্তি বলছে সব ঠিকঠাক, আয়েশা বুঝছে, লিসা, আচ্ছা তোমার নামের উচ্চারণ কি লিসা নাকি লিজা একটু বললো তো। স্মৃতি বলছে বুঝছে, অর্পিতা, অন্নপূর্ণা অর্পিতা, নামটা একটু এক্সেপশনাল তো। আচ্ছা অন্নপূর্ণা অর্পিতা, তোমার মনে হয় আমি কমেন্ট আগে দেখি নাই, তুমি কি খুব কম কমেন্ট করো নাকি আমি কখনো আমার খেয়াল নাই? অর্পিতা, তুমি কি আমাদের সাথে নতুন যুক্ত হইছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছে, বৈশাখী আক্তার বুঝছে। আচ্ছা, তারপর ফারিয়া বলছে ওরও অনেক চ্যাপ্টারটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে,
সো যেহেতু তোমরা এই অঙ্কটা বুঝে গেছো, আই এম গোয়িং টু শিফট টু আওয়ার নেক্সট প্রবলেম। খুবই ভালো একটা প্রশ্ন ছিল এটা। স্থির শক্তি, গতিশক্তি সব হচ্ছে সেম অঙ্ক, এখানকার সব অঙ্ক বুঝছো সেম। তোমার স্থিতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি সব এই রিলেটেড প্রবলেম। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বলি, এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। আমি অঙ্কটা করাবো না, আমি মুখে মুখে বলবো। এই অঙ্কটা আমি মুখে মুখে বলবো। প্রশ্নটা একটু শুনো। একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির শক্তি 3 গুণ। আমি আবারও বলি, একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির শক্তির 3 গুণ, এটা দিয়ে দিছে প্রশ্ন। এখন মোট শক্তিকে আমরা কি লিখি? আমরা জানি mc স্কয়ার, এটা হচ্ছে মোট শক্তি, সবসময় মনে রাখবা। মোট শক্তি কি? mc স্কয়ার। আর স্থিতিশক্তির মান কত? স্থিতিশক্তি কত গুণ বলছে? স্থিতিশক্তির বলছে যে 3 গুণ। তাহলে 3 ইনটু m নট c স্কয়ার, এটা আমাদের প্রশ্ন দিয়ে দিছে। তাহলে আমরা কি বলতে পারি? c স্কয়ার কাটাকাটি, এরপর m এর সূত্র বসায় দিবা, m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আর এখানে 3m নট কাটাকাটি, এখান থেকে তুমি b এর মানটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, তারপরে এখানে সব অঙ্ক m নট c স্কয়ার, সব অঙ্ক m নট c স্কয়ারের। সো আমরা এই টপিক থেকে বের হয়ে এখন আমাদের পরবর্তী টপিকে চলে যেতে পারি, কোয়ান্টাম তত্ত্ব। আমার খুবই ফেভারিট একটা টপিক, কোয়ান্টাম তত্ত্ব। তোমাদের কাছে কোয়ান্টাম তত্ত্ব ঝাঁকানাকা স্টাইলে শেখাবো। তার আগে তোমাদেরকে একটু মজার কিছু কথা বললে নেই। এই চ্যাপ্টারটা খুবই রসকসপূর্ণ একটা চ্যাপ্টার। রসকস বলতে আমি বুঝাচ্ছি খুবই পড়া ইন্টারেস্টিং। সবই তো অদ্ভুত ব্যাপার স্যাপার, সব আজগুবি জিনিসপাতি। আমি এটা নিয়ে আগে তোমাদের একটু আলোচনা করি। কোয়ান্টাম মেকানিক্স এই জিনিসটা আসলে কি, আমরা পড়ালেখা পরে আসবো। এখন আমি যেগুলো বলবো এগুলো ফিজিক্স রিলেটেড, বাট তোমাদের পড়ালেখার বাহিরে। আমাদের ট্রিপলিতে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নামে একটা আমাদের হচ্ছে সাবজেক্টই আছে। তোমরা তো শুধুমাত্র কয়েকটা অবজেক্টিভ শিখবা কোয়ান্টামের, জাস্ট কয়েকটা থিওরি কয়েকটা পেজ শিখবা আর কি, কয়েকটা অবজেক্টিভ বা রিটেন। আর আমাদের পুরো একটা সাবজেক্ট কোয়ান্টাম নিয়ে। তো ওইখানে হচ্ছে আমরা হচ্ছে শ্রোডিঞ্জারের বিড়ালের, তোমরা গল্প শুনছো? শ্রোডিঞ্জারের বিড়ালের গল্প, শ্রোডিঞ্জারের বিড়ালের গল্প কে কে শুনছো? শ্রোডিঞ্জারের বিড়াল, এই গল্পটা কে কে জানো আমাকে একটু বলো তো। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা গল্প, আসলে গল্প না, হাইপোথিসিস। আমাকে বলো শ্রোডিঞ্জারের বিড়ালের কাহিনী কে কে জানো? তোমরা আমাকে বলো যে শ্রোডিঞ্জারের বিড়ালের জিনিসটা আসলে তোমরা আদৌ বুঝছো কিনা। আচ্ছা, রিন্তি বলছে যে শুনছি, তানিয়া বলতেছে জানি না ভাইয়া, তারপর হচ্ছে স্মৃতি বলছে আপনি বলেন, তারপরে হচ্ছে আপনি বলেন শুনি নাই। আচ্ছা, লিজা শুনছে, লিজা ও শুনছে। আচ্ছা ঠিক আছে, লিসা শুনছো। তো যাই হোক, আমি তোমাদেরকে শ্রোডিঞ্জারের বিড়ালের গল্পটা একটু শোনাই। শ্রোডিঞ্জারের বিড়ালের গল্পটা হচ্ছে এরকম টাইপের যে বিজ্ঞানী শ্রোডিঞ্জারের নাম তো শুনছো, বিজ্ঞানী শ্রোডিঞ্জারের নাম তো অবশ্যই তোমরা শুনছো। তো এখানে আসলে কি ঘটনা ঘটছিল, উনি হচ্ছে মাইক্রো ওয়ার্ল্ডে চলে গেছেন। এখন তোমরা আগে আমাকে একটু কমেন্টে বলো তোমরা কে কে অ্যাভেঞ্জার মুভির ফ্যান, অ্যাভেঞ্জার ফ্যান কে কে, অ্যাভেঞ্জার মুভির হচ্ছে তোমরা কোন পার্টটা বলবো? অ্যাভেঞ্জার মুভি সবগুলো মুভি তোমাদের দেখা আছে, এরকম কে কে আছো? আচ্ছা, আরেকটা কথা বলি, আমি কিন্তু অ্যাভেঞ্জার পুরো পাগলা ফ্যান, একেবারে ডাই হার্ড ফ্যান অ্যাভেঞ্জারের প্রত্যেকটা মুভি, বিশেষ করে হচ্ছে ইনফিনিটি ওয়ার আর তারপর থরের যত মুভিগুলো আছে এগুলো আমার 4-5 বারের উপর দেখা। থরের প্রত্যেকটা মুভি আমার 4-5 বারের উপর দেখা। তো এগুলো সব আজগুবি মুভি, এগুলো কোনো রিয়েলিটি নাই, হ্যাঁ, বাট তারপর আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেন হলো অ্যাভেঞ্জারের সব কয়টা পর্ব তোমাদের কার কার দেখা আছে? তোমরা বলতে পারো ভাই এই গল্প কেন করতেছেন, এটা রিজন আছে, এটার সাথে হচ্ছে ফিজিক্সের মানে এই চ্যাপ্টারের মিল আছে। অ্যাভেঞ্জার কারা চিনছো? অ্যাভেঞ্জার হচ্ছে
তোমার হচ্ছে স্পাইডারম্যান, আয়রন ম্যান, ব্যাটম্যান। আচ্ছা আমি তোমাদের একটু কমেন্টগুলো যদি পড়ি, কমেন্টগুলো যদি একটু দেখি। আচ্ছা অ্যাভেঞ্জারের ফ্যান বাট একটাও দেখি নাই। আচ্ছা ভাই তুমি যদি নাই দেখো তুমি ফ্যান হলে কিভাবে ঝুমুর। আচ্ছা তারপর হচ্ছে আমাদের ডেটল ভাই, এ হচ্ছে অ্যাভেঞ্জারের ফ্যান, সবগুলো দেখি নাই, মিম সবগুলো দেখি নাই। স্মৃতি বলছে দেখতে ভালো লাগে বাট সব দেখি নাই। আনুষ্কা বলছে ফারিয়া দেখেন, আনুষ্কা বলছে মুভি দেখতে তো এত টাইম বোরিং লাগে ভাইয়া, তাই কেউ এমন ট্রেন্ডি মুভির কথা জিজ্ঞেস করলে হা করে থাকি। মেঘলা সরকার বলছে দেখছি, তারপরে টোটাল সিরিজটা দেখছি। যাক একজন পাইলাম, আমাদের ডেটল ভাইকে পেলাম, সে হচ্ছে পুরো ফুল সিরিজটা দেখছে। আচ্ছা আমি হচ্ছে এই সকল মুভি এবং সিরিজ নিয়ে আমি অনেক গল্প করতে পারবো, অনেক। এখন এত কিছু না বলে আমি জাস্ট তোমাদেরকে বলি যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সাথে মিল আছে কোন পার্টটুকু, সেটা আমি তোমাদেরকে জাস্ট বলবো। আচ্ছা লিসা বলছে আপনি যে কটা মুভির নাম বলছেন একটাও দেখি নাই, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। তানিয়া বলছে দেখি নাই, ঝুমুর বলছে দেখি নাই তাও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুবই তোমরা খুব কম ফ্যান, আমি দেখে খুব আশাহত হলাম। তোমরা তাহলে ভাই করোটা কি আমাকে একটু বলো। মানে মানে হচ্ছে যে এরকম মুভিগুলায় খুবই কিন্তু খুবই সারা জাগছে। বিশেষ করে হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম, এটা হচ্ছে এখনকার পর্যন্ত সবচাইতে বেশি আয় করা মুভি। সবচাইতে বেশি আয় করা মুভি হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম। এর আগে ছিল হচ্ছে অ্যাভেটার। অ্যাভেটার ছিল, অ্যাভেটার হচ্ছে তোমার প্রায় 2009 সালে এটা হয়েছিল এবং এইটার ইনকাম ছিল এই পুরা যাবৎকালে সবচাইতে বেশি। কিন্তু অ্যাভেঞ্জার এন্ড গেম আইসা এই পুরা জিনিসটারে ভাত মেরা দিছে অ্যাভেঞ্জার এন্ড গেম। তো অ্যাভেঞ্জার এন্ড গেমের প্রথম 5 মিনিট আমি একটু বলি, যারা দেখছো এরা তো দেখছোই, এরা তো কাহিনী জানোই, বাট যারা দেখো নাই তাদেরকে একটু শর্টলি বলি। এই পুরা গল্পটা, এই পুরা জিনিসটা বানানো কাহিনী, অ্যাভেঞ্জার এন্ড গেমের সব কিছু বানানো কাহিনী, রিয়েলিটিতে এটা পসিবল না। কিন্তু এন্ড গেমে আইসা লাস্ট যে মানে অ্যাভেঞ্জার একটা সিরিজ, অ্যাভেঞ্জার মুভি শুরু হয়েছে সে অনেক আগে থেকে, 2011, 12, 13, 2013 তখনকার হচ্ছে থরের মুভি ছিল, মানে থর হচ্ছে আলাদা নায়ক, তারপরে স্পাইডারম্যান হচ্ছে আলাদা নায়ক, আয়রন ম্যান আলাদা নায়ক, এরকম অনেকজন হিরো আছে, প্রত্যেকে আলাদা আলাদা মুভি আছে। কিন্তু অ্যাভেঞ্জারের মুভিগুলোতে সব নায়কগুলো একসাথে থাকে। এই এখন এন্ড গেমে এটা হচ্ছে সর্বশেষ যে মুভিটা আর কি, অ্যাভেঞ্জারের সর্বশেষ মুভি। এই মুভিতে একটা ঘটনা ঘটে, ঘটনা হচ্ছে তারা অতীতে ফিরে যায়। তারা কি করে? অতীতে ফিরে যায়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া অতীতে কিভাবে ফিরে যায় বা টাইম ট্রাভেল ইজ ইট পসিবল অর নট? থিওরিটিক্যালি টাইম ট্রাভেল পসিবল বাট প্র্যাকটিক্যালি সম্ভব না। এটা কারণ হচ্ছে কোনো কিছুর বেগ আলো বেগের কাছাকাছি হতে পারে না। এই পর্যন্ত সবচাইতে দ্রুতশীল যে রকেটটা বানানো হয়েছে সেটার বেগ আলোর ধারে কাছেও নাই। এই পর্যন্ত সবচেয়ে দ্রুতশীল যে রকেটটা আবিষ্কার হয়েছে তার বেগ কিন্তু আলোর ধারে কাছেও নাই। ঠিক আছে, আলোর বেগ কিন্তু হিউজ, তোমরা কল্পনাও করতে পারবা না। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কত বড় একটা ভ্যালু। চলো আমরা এটা একটু ফিল করার চেষ্টা করি। আচ্ছা আমার হচ্ছে কিছুটা ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই একটু ঠান্ডা প্রবলেম। তো একটু বলি যে 3 × 10⁸ এই ভ্যালুটা আসলে কত বড়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি মিটার পার সেকেন্ড। একটা জিনিস খেয়াল করে দেখো, 1 সেকেন্ডে 3 কোটি মিটার যাওয়া, এটা কত বড় ভ্যালু তোমাকে জাস্ট একটুখানি আইডিয়া দেই। আমরা জানি 3 মিটারে 1 তলা, 3 মিটারে 1 তলা, তার মানে 3 কোটি মিটার মানে হচ্ছে 1 কোটি তলা বিল্ডিং। আমার কথা কি ক্লিয়ার? আমরা জানি সাধারণত একটা তলা 3 মিটার হয়ে থাকে, তাহলে 3 কোটি মিটার মানে 1 কোটি তলা যদি একটা বিল্ডিং যদি বানানো পসিবল হয়, সেটা তো পৃথিবীতে পার হয়ে যে কই চলে যাবে চিন্তা করতে পারবা না। নর্মালি 150 তলা বিল্ডিং বানালে সেটা মেঘ ধরে ফেলে, আর 1 কোটি তলা ইম্পসিবল। তো যদি বানানো পসিবল হইতো তাহলে এটা তলা থেকে মাথা পর্যন্ত পৌঁছাইতে আলো যে দূরত্ব অতিক্রম করতো সেইটাই। সো ইউ হ্যাভ মানে তুমি কিচ্ছু ইমাজিন করতে পারবে না এদের কত বড় একটা ভ্যালু। তো আলো 1 সেকেন্ডে এতটা পথ অতিক্রম করে, এরকম জীবনও কোনো ধরনের যন্ত্র বানানো সম্ভব না। কিন্তু ওই মুভিতে দেখাইছিল অ্যান্টম্যান হচ্ছে, অ্যান্টম্যানটা আসলে কে? ও হচ্ছে পিঁপড়া মানব, ও হচ্ছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। অ্যান্টম্যান কি হয়?
অ্যান্টম্যান একটা কোয়ান্টাম ওয়ার্ল্ড, অ্যান্টম্যান হচ্ছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা যে অঙ্ক করি একটা জিনিস দেখাই, মানে আমি মুভির সাথে সাথে অঙ্ক করে দেখাবো তোমাদেরকে, মানে এই মুভিতে যে আসলে এই চ্যাপ্টারের অঙ্ক ইউজ করা হয়েছে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা জানি টি ইকুয়াল টু টি নট ইন্টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু আমরা কি বলতে পারি, লেস দেন 1 না? এই ভ্যালুটা কি লেস দেন 1 না? চলো তোমাদেরকে প্রুফ করে দেখাই। রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট। এটা কি বলা হয়? লরেঞ্জ কনস্ট্যান্ট। আজকে তোমাদেরকে এমন ভাবে শিখাবো, জীবনে তোমরা এভাবে শিখো নাই, মুভির মাধ্যমে আর কি। এটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট। লরেঞ্জ কনস্ট্যান্টের ভ্যালুটা সবসময় কত হয় সেটা তোমাদেরকে এখন দেখাবো। আমরা জানি ভি এর মান কখনোই সি এর চেয়ে বড় হতে পারে না, তার মানে আমরা কি বলতে, এই মানটা সবসময় একের চেয়ে ছোট হবে, তার মানে কি 1 মাইনাস এটাও সবসময় একের চেয়ে ছোট হবে। তাহলে রুট করলে একের চেয়ে ছোট একটা জিনিসকে রুট করলে তো একের চেয়ে ছোটই হবে, তার মানে এই মানটা সবসময় একের চেয়ে ছোট। এখন একের চেয়ে ছোট কোন একটা জিনিসকে যদি তুমি হরে রাখো, হরে, তাহলে ওই মানটা কি বড় হয়ে যায় না? এই যে হর হইতাছে একের চেয়ে ছোট, তাহলে পুরো মানটা কি বড় হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, টি গ্রেটার দেন, তাহলে আমরা বলতে পারি যে টি সবসময় টি নট। কি বাবা, ঠান্ডা তো লাগলো ভালো মতোই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, সরি, যে আমি তোমাদেরকে প্রুফ দেখাইলাম যে অলওয়েজ টি এর মানটা সবসময় টি নটের চেয়ে বড় হয়। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে কাল দীর্ঘায়ন। আমি এখন তোমাদেরকে মুভিতে চলে যাই, আমি সরিঞ্জারের বিড়াল গল্প এখনো শুরুই করি নাই। আমি এই চ্যাপ্টার, আমার যে অফলাইন স্টুডেন্ট আছে, আমি ওদেরকে এটা যখন পড়ানো শুরু করছি, ওদেরকে আমি হচ্ছে মনে করো 3.5 ঘন্টা ধরে খালি গল্প করছি, 3 থেকে 3.5 ঘন্টা খালি গল্পই করছি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে আমার এত ফেভারিট এবং এগুলো মুভি দিয়ে অনেক ব্যাখ্যা করা যায়। বিশেষ করে শুধু অ্যাভেঞ্জার না, ডার্ক মুভি আছে না, ডার্ক সিরিজ, আমি তোমাদের সাথে এখন ডার্ক সিরিজ নিয়ে কথা শুরু করি, আমি তোমাদের সাথে টানা 10 ঘন্টা কথা বলতে পারবো, টানা 10 ঘন্টা ডার্ক সিরিজ নিয়ে। আমি হচ্ছে মুভি এবং সিরিজের পাগলা ফ্যান, এটা তোমরা মনে হয় কেউ জানো না আর কি। মানে আমি কখনো মানে ইদানিং তোমাদের সাথে আমার পরিচয় কয় মাস, মাত্র কত 2 মাস হয়েছে, 2 মাসও হয় নাই। সো হচ্ছে তোমরা কিন্তু জানো না অ্যাকচুয়ালি, বাট হচ্ছে আমি আগে প্রচুর হচ্ছে মুভি সিরিজ দেখছি, এখন হচ্ছে ভাই ব্যস্ততার কারণে দেখা হয় না, বাট আমি ডাই হার্ড ফ্যান আর কি মুভি সিরিজের। মুভি সিরিজ এবং গেম, এই 3টা জিনিস। আচ্ছা, যেখানে ছিলাম, টি গ্রেটার দেন টি নট, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। যে টি সবসময় টি নটের চেয়ে বড়, তোমাদেরকে একটু আগে আমি শিখাইছি, তোমাদেরকে যে শিখেছি বেশিক্ষণ হয় নাই। এইটা হচ্ছে কে ছিল? এটা হচ্ছে লিন্তি, ঠিক আছে। আর এটা কে ছিল? এটা হচ্ছে ফারিয়া। একটু ঠান্ডা মাথায় মনে করে দেখো, যে আলোর বেগের কাছাকাছি যায় অথবা যে রকেটে থাকে, আমি বলছি আজকে পুরো ক্লাসে তাকে আমি ফারিয়া নাম দিয়ে বুঝাবো, আর যে হচ্ছে পৃথিবীতে থাকে তাকে আমি পুরো ক্লাসে রিন্তি নাম দিয়ে বুঝাবো, এটা বলছিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, নট আমাদের থিওরিতে কি ছিল, যার নিচে নট সে হচ্ছে রকেটে করে সে গতিশীল আর কি, ঠিক আছে। বাট সে কিন্তু গতিশীল, কিন্তু সে নিজের সাপেক্ষে না। ফারিয়া নিজের সাপেক্ষে স্থির, সো আমরা এটাকে কিন্তু স্থির বলবো, হ্যাঁ। আর হচ্ছে রিন্তি পৃথিবীতে চুপ করে বসে আছে, বাট ওকে আমরা গতিশীল বলবো। এখন ঘটনাটা আসলে কি? ঘটনা এখন আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমে চলে আসি। এন্ড গেমে হয় কি, অ্যান্টম্যান যে থাকে, এই অ্যান্টম্যানটা একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। কোয়ান্টাম ওয়ার্ল্ড কি সেটা একটু বলি। ওই ওয়ার্ল্ডের সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়, কোয়ান্টাম ওয়ার্ল্ডের সবকিছু কি আলোর বেগের কাছাকাছি যায়। আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো ভাইয়া কোয়ান্টাম ওয়ার্ল্ড কি রিয়েল লাইফে পসিবল? কোয়ান্টাম ওয়ার্ল্ড কখনো আমরা রিয়েল লাইফে দেখতে পারবো না, বাট আমরা হচ্ছে এটা থিওরিটিক্যালি আমরা প্রুফ করতে পারবো, বাট এটা প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা মানে কোয়ান্টামের জিনিসপাতি দেখতে পারবো না। কিন্তু তোমরা জানো রিসেন্টলি কিন্তু কোয়ান্টাম কম্পিউটার বের হয়েছে, ওইখানে যে ক্যালকুলেশন গুলো করা হয়ে থাকে ওটা পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটারের চেয়েও অনেক পাওয়ারফুল। গুগল কিন্তু একটা বের হয় নাই, বের হবে।
গুগল কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার বের করতেছে, সেটা হবে পৃথিবীর সুপার কম্পিউটারের চাইতেও 1000 গুণ স্পিড, ঠিক আছে। আচ্ছা, যদি এটা করতে পারে এটা খুবই যুগান্তকারী একটা সাফল্য হবে। তো আমি তোমাদেরকে বলি, কোয়ান্টাম ওয়ার্ল্ড হচ্ছে সেই ওয়ার্ল্ড যেখানে সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়। এখন একটা চিন্তা করো, গুগল যদি এমন কম্পিউটার বানায় ফেলে যেখানে প্রসেসরের স্পিড হবে আলোর বেগের কাছাকাছি, চিন্তা করতে পারতেছো তুমি অনেক বড় বড় ক্যালকুলেশন কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা। এমন কিছু ক্যালকুলেশন আছে কম্পিউটার হাজার হাজার বছর ধরে ক্যালকুলেশন করতেছে আনসার বের করতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কিন্তু এখনো বের হচ্ছে, এটা কি তোমরা জানো? পৃথিবীর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কিন্তু এখনো বের হচ্ছে, প্রতি বছরই প্রায় নতুন নতুন বড় বড় মৌলিক সংখ্যা বের হয়, এগুলো কম্পিউটাররা বের করতেছে, সারা দিন ধরে কম্পিউটার চলতেছে আর মৌলিক সংখ্যা বের হইতেছে, এগুলো কিন্তু সুপার কম্পিউটার দিয়ে করতেছে। কিন্তু কোয়ান্টাম যদি কম্পিউটার দিয়ে করা হয় সেটা সুপার কম্পিউটারে হারায় ফেলবে। এখন আমি আসি অ্যান্টম্যানে কি ঘটনা ঘটছিল, অ্যান্টম্যান কোয়ান্টাম ওয়ার্ল্ড আটকে গেছে গা। এখন ওইখানে তো সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়, তার মানে আমরা অ্যান্টম্যানকে ফারিয়া ধরতে পারি যে ফারিয়া হচ্ছে অ্যান্টম্যান, ও কি করছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ড আটকে গেছে, তার মানে ওর ওইখানে টাইমটা হবে স্লো, মানে সরি ফাস্ট, এই যে টি গ্রেটার দেন টি নট, তার মানে এইখানটাতে হবে স্লো আর এটাতে কি হবে ফাস্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখন স্লো ফাস্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইতাছি, যে টাইম বেশি কাটা টাইম কম কাটা। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যেখানে ফারিয়ার 5 সেকেন্ড কেটে যাবে সেখানে কিন্তু রিন্তির দেখা যাবে 5 বছর কেটে গেছে। আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমাদের একটা ম্যাথের মাধ্যমে দেখাই। হ্যাঁ, সাপোজ আমি একটা অঙ্ক করি, হ্যাঁ একটা অঙ্ক দেখাই। সাপোজ ফারিয়া হচ্ছে কত বেগে যাইতেছে, তোমার যে কোনো একটা ভ্যালু তোমরা ধরে নিতে পারো, ধরো ও বেগটা হইতেছে 0. কত ধরবো, 0. একটু হিসাবের জন্য সুবিধার জন্য কত ধরতে পারি, 3 × 10⁻, 0.24 ধরি, 0.24 এত সি এত বেগে যাচ্ছে, ধরা যাক ফারিয়া এত বেগে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে তো ফারিয়ার 1 ঘন্টা ইজ ইকুয়াল টু কি হবে, রিন্তির কতক্ষণ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো চলো আমরা অঙ্কটা করি। আমরা জানি t = t0 ডিভাইডেড বাই √1 - b² c²। আমরা জানি ফারিয়া মানে কি t0, তাহলে ও গেছে কতক্ষণ, 1 ঘন্টা, √1 - 0.24 এত সি, তাহলে এত হোল স্কয়ার হবে। আচ্ছা, আমি কি মান ধরছি, এই মান দিয়ে তো আমি পারবো না, আমার ক্যালকুলেটর লাগবে। আমি কি মান ধরলে সবচেয়ে ভালো হয় বলো দেখি, 0.8 ধরি। আমার সামনে এখন ক্যালকুলেটর নাই, এর জন্য আমি চাইছি এমন মান ধরতে যাতে তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। তাহলে কত হবে, 1 - √1 ডিভাইডেড বাই √1 - 0.64, ঠিক আছে। ওই যে সি কাটাকাটি চলে গেছিল আর কি, c², তাহলে কি হবে, √0.36 বা 1 ডিভাইডেড বাই 0.6, এটা মানে কি 1 ডিভাইডেড বাই 6/10 মানে কি 10/6। দেখো এরকম হয়ে গেছে। তো ফারিয়ার 1 ঘন্টা কিন্তু রিন্তির ক্ষেত্রে কিন্তু 10/6 হয়ে গেল। হ্যাঁ, এখন ওর স্পিড যদি আমি আরো বাড়াই, ফারিয়ার স্পিড যদি আরো বাড়াই, তাহলে দেখা যাবে যে রিন্তির ক্ষেত্রে আরো বেশি টাইম চলে যাবে। তার মানে হলো ফারিয়ার অল্প টাইম, রিন্তির অনেক বেশি টাইম, ঠিক আছে। ঠিক সেম ঘটনাটা ওইখানে ঘটছিল অ্যাভেঞ্জার মুভিতে। ওই যে তোমার আগের তো তোমার মুভি সম্পর্কে জানা উচিত, ইনফিনিটি ওয়ার, মানে অ্যাভেঞ্জার এন্ড গেমের আগের মুভিটা হলো ইনফিনিটি ওয়ার, ওটা 2019 সালে বের হয়েছে ইনফিনিটি ওয়ার। তো ইনফিনিটি ওয়ারে কি ঘটনা ঘটছিল, ইনফিনিটি ওয়ারে তোমার হইতাছে যে 50% হিরো মারা গেছে। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তার আগে তোমাদের কমেন্ট চেক করে, আমি অনেকক্ষণ ধরে কমেন্ট চেক করতেছি না। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর মান আমাকে সাজেস্ট করছো। আমি যেটা বলতেছিলাম, ইনফিনিটি ওয়ারে কি ঘটনা ঘটছিল, যে 50% হিরো মারা গেছিল। এখন হিরো মারা যাওয়ার পরে তো অ্যান্টম্যান তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। অ্যান্টম্যান কি হয়েছে, কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। তো অ্যাভেঞ্জারে যে বাকি যে হিরোরা আছে, ওই বাকি হিরোরা হয়ে যাচ্ছে 5 বছর কাটাই ফেলছে। কয় বছর, 5 বছর। আর ওইদিকে অ্যান্টম্যানে তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। এখন টি হইতাছে কে, রিন্তিরে ধরছিলাম, রিন্তি কোথায় আছে, পৃথিবীতে।
তাহলে অ্যাভেঞ্জাররা কোথায় আছে? পৃথিবীতে। পৃথিবীতে 5 বছর কাটা গেলে আমাকে বলো তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে কতক্ষণ কাটছে? ওইখানে মাত্র 5 ঘন্টা কাটছে। আমার কথা ক্লিয়ার? একটু আগে তোমাদের বুঝতেছিলাম যে কোয়ান্টাম ওয়ার্ল্ডে থাকে সে হচ্ছে ফারিয়া, আর যে পৃথিবীতে থাকে সে হচ্ছে রিন্তি। এভাবে ধরা করবা। তাহলে যেহেতু রিন্তির ক্ষেত্রে 5 বছর, তাহলে ফারিয়ার ক্ষেত্রে সেটা হাইস্ট গেলে 5 ঘন্টা হবে, যদি সেটা আলো বেগের কাছাকাছি যায়। এখন তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে সাপোজ রিন্তির বয়স কত আমি জানি না, আমি আন্দাজে ধরতেছি আর কি। ধরা যাক তোমাদের সবার বয়স 18 বছর, তো রিন্তির বয়স 18 বছর, ফারিয়ার বয়স 18 বছর। এখন ফারিয়ার হইতেছে মাত্র 5 ঘন্টা কাটছে, রিন্তির 5 বছর কাটে গেছে, অর্থাৎ রিন্তি 23 বছর হয়ে গেছে, রিন্তি আমার সমান হয়ে গেছে, আর ফারিয়া কিন্তু 18 বছর 5 ঘন্টা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে ফারিয়া এখন রিন্তির পাস্টে আছে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছো? বুঝো নাই? যে 18 বছরের সাথে 5 বছর যদি যোগ হয় এটা কার? রিন্তির। তাহলে কারণ কি? রিন্তি তো পৃথিবীতে আছে, পৃথিবীতে তো নর্মালি টাইম যাবে, কিন্তু 18 প্লাস 5 আওয়ার এটা কার? এটা কার হচ্ছে ফারিয়া। ওর বয়স কিন্তু 18 বছর 5 ঘন্টা 5 আওয়ার। এখন তোমরাই বলো দুইজন এখনকে কি হবে? ওর বয়স 23 আর ওর বয়স 18 বছর 5 ঘন্টা। তার মানে কি ও তো এখন ওর চাইতে পিছায়া মানে কি ওর পাস্টে আছে না? এই থিওরি দিয়েই আসলে পুরো মুভিটা বানাইছে যে অ্যান্টম্যান সে হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ড থেকে বাইর হয়ে এসে সব হিরোদেরকে বলে যে আমি তো এখনো তোমাদের পাস্টে আছি, তো আমি জানি হচ্ছে মানে এই ঘটনাগুলো ঘটছিল, আমরা যদি এইটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে হচ্ছে আমরা আমাদের 50% হিরোজদেরকে আমরা ব্যাক করতে পারবো, বা আমরা থানোসকে মেরে ফেলতে পারবো। তোমরা কি আমার ঘটনা শেষ? তোমরা কি মুভির মাধ্যমে পুরো ঘটনা বুঝছো? আমি তাহলে শ্রোডিঞ্জারের বিড়ালের ঘটনায় চলে যাব। তোমরা কি এটা বুঝছো কিনা? তাহলে আমি শ্রোডিঞ্জারের বিড়ালের ঘটনায় চলে যাব। তোমরা আমাকে বলো এটা বুঝছো কিনা, আমি তাহলে পরবর্তীতে চলে যাব। আচ্ছা বুঝছে, আচ্ছা ঠিক আছে, তো আমি তাহলে হচ্ছে পরবর্তীতে চলে যাই। তো এবার হচ্ছে শ্রোডিঞ্জারের বিড়াল ঘটনা। শ্রোডিঞ্জারের বিড়াল ঘটনা আসলে কি? ওইখানে বলা হয়েছে যে এট দ্য সেম টাইম বিড়ালটা বেঁচে আছে আবার মারাও গেছে। আমরা আমাদের রিয়েল লাইফে কি জানি? ইফ সামথিং ইজ ট্রু দেন ইট ক্যানট বি ফলস এট দ্য সেম টাইম। তোমরা আমার লাইনটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে রিয়েল লাইফের জন্য, রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি বলা হয়। আজকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করব, এগুলো অবাস্তব মনে হবে বাট ইন্টারেস্টিং। কি দেখছি? ইফ সামথিং ইজ ট্রু, যদি কোনো কিছু সত্য হয়, দেন ইট ক্যান নট বি ফলস এট দ্য সেম টাইম, অর্থাৎ কোনো কিছু যদি 1 হয় সেই জিনিসটা এট দ্য সেম টাইম 0 হতে পারে না। তুমি যদি এখন জীবিত হও এট দ্য সেম টাইম তুমি মৃত হইতে পারো না। তুমি যদি এখন ঢাকায় থাকো এট দ্য সেম টাইম তুমি এখন চট্টগ্রামে থাকতে পারো না। তুমি যদি পাস করো এট দ্য সেম টাইম তুমি ফেল করতে পারো না। ব্যাপারটা হলো এইটাই, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। বাট হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ডটা ভিন্ন। কোয়ান্টাম ওয়ার্ল্ডটা কেন ভিন্ন তোমাদেরকে বলি। ওইখানে সবকিছু তোমাদেরকে এখন একই সাথে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাও শিখাই ফেলি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো উনি বলছিল তুমি এট দ্য সেম টাইম তুমি হচ্ছে পজিশন অ্যান্ড ভরবেগ তুমি মাপতে পারবা না। এট দ্য সেম টাইম তুমি কি পজিশন এবং ভরবেগ পারফেক্টলি মাপতে পারবা না। সাপোজ তুমি পজিশন তুমি
90% শিওর কোন একটা বস্তু, এই একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে ধরা যাক কোন একটা বস্তু, এটা হচ্ছে 0 0 0 কোঅর্ডিনেট, একটা বস্তু এই জায়গায় আছে, তুমি এটা মাইপা ফেললা, তুমি যদি এটা 90% শিওর হও তাহলে তুমি তার ভরবেগ তুমি 10% শিওর হবা। যদি তুমি 100% শিওর থাকো যে বস্তুটা অমুক জায়গায় আছে, তাহলে তুমি 0% শিওর যে তুমি ভরবেগটা মাপতে পারবা। তার মানে ব্যাপারটা হলো কোনো বস্তুর কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু কোনো বস্তুর ভরবেগ ঠিকমতো মাপলে আমরা তার দূরত্ব ঠিকমতো মাপতে পারি না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কোনো বস্তুর দূরত্ব আমরা ঠিকমতো মাপলে সেটাকে আমরা ভরবেগ মাপতে পারি না। এটা কি রিয়েল ওয়ার্ল্ডে না, এটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে। আচ্ছা, এখন আমরা আসি সেই বিড়ালের গল্পে। বিড়ালের গল্পটা এরকম ছিল যে শ্রোডিঞ্জার হচ্ছে এটা হাইপোথেটিক্যাল একটা ব্যাপার স্যাপার বলছে যে এখানে সাপোজ একটা বিড়াল আছে, উনি কি করছে, এই বিড়ালটাকে একটা গুলি করছে। কি করছে? গুলি করছে। এখন তোমরা বলতে পারবে ভাইয়া কোয়ান্টাম ওয়ার্ল্ড তো হয় এত পিচ্ছি ওইখানে আবার গুলি করে কেমনে? গুলি তো হয় কত বড় একটা গুলি, কোয়ান্টাম ওয়ার্ল্ড মানে বুঝো ইলেকট্রনের ভিতরে 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 একেবারে ছোট কোয়ান্টাম ওয়ার্ল্ড। কোয়ান্টাম ওয়ার্ল্ড খুবই ছোট। এখন ওইখানে আবার গুলি করে কেমনে? ওইখানে আবার বিড়ালই বা আসে কেমনে? আমি আবারও বলি এগুলা রিয়েল লাইফে এগুলা ভুয়া, সব বাংলা ভাষায় ভুয়া, এগুলা কোনো পসিবিলিটিস নাই। এটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে যদি কোনো বিড়ালকে রাখা আসা সম্ভব হতো, কোয়ান্টাম ওয়ার্ল্ডে যদি কোনো একটা গুলি মারা সম্ভব হতো, তাইলে এই ঘটনা। এখন তুমি যখন একটা গুলি মারতেছো বিড়ালকে, এখন ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো? ব্যাপারটা হলো দাঁড়াইলো যে ডেল এক্স ডেল পি। তোমাদেরকে কি শিখাইছি? তুমি যদি এইটা যদি 100% কখনো কোনো কিছু মাপা যায় না, তুমি এটা যদি 90% যদি শিওরলি মাপো, এটা তুমি 10% শিওরলি মাপতে পারবা। তো ব্যাপারটা হলো তুমি ওর স্মরণটা কখনো 100% তুমি বা ওর দূরত্বটা তুমি 100% কখনো মাপতে পারবা না। মানে বিড়ালটা আসলে কোথায় আছে তুমি জানোই না। সহজ বাংলা ভাষায় বিড়ালটা কোথায় আছে এটা তোমার পক্ষে জানা সম্ভব না। এখন তুমি আন্দাজি ধরে নিলা বিড়ালটা আছে এই জায়গাটায় আছে, তুমি কি করলা? এটা গুলি মারলা, হ্যাঁ, কিন্তু এই যে গুলিটা আসতে আসতে বিড়াল কিন্তু এইখানে চলে আসতে পারে। সো এখন আবার বলতে পারো তাহলে ভাইয়া বিড়াল তো মরে নাই, এখন বিড়াল আবার মরতেও পারে। আমার কথা ক্লিয়ার? মানে এই ওয়ার্ল্ডে এট দ্য সেম টাইম দুইটাই পসিবল, ট্রু অর ফলস, দুইটাই পসিবল। এট দ্য সেম টাইম দুইটাই পসিবল। এইটাই ছিল বিড়ালের গল্পটা, যে উনি বলছে, শ্রোডিঞ্জার বলছে যে এট দ্য সেম টাইম টু পসিবিলিটিস আর পসিবল, মানে ট্রু অ্যান্ড ফলস বোথ আর পসিবল এট দ্য সেম টাইম। আমার কথা ক্লিয়ার? এরকম যদি হইতো দুনিয়াতে তাহলে কাম সারছে। তাইলে হতো, তাহলে ব্যাপারটা হতো এরকম, রাফি ভাই এখন ক্লাস নিচ্ছে এবং নিচ্ছে না, তারপরে হচ্ছে সাদাব ভাইয়া এখন ঘুমাচ্ছে এবং ঘুমাচ্ছে না, তারপরে কি হইতো সাকিব ভাইয়া মারা গেছে এবং মারা যায় নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই অদ্ভুত ব্যাপার স্যাপার হইতো, আমাদের রিয়েল ওয়ার্ল্ড পুরো একটা ক্ল্যাশ লাগা যেত। এখন শেষ, আমি পড়াশোনা এসে বলবো। এখন কমেন্টে বলো সব বুঝছো কিনা। এই ছিল আমার কোয়ান্টাম নিয়ে কথাবার্তা। তোমরা বুঝতে পারছো কিনা আমার এইসব কথাবার্তা? তোমরা কোয়ান্টাম ওয়ার্ল্ডের পুরোটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো আমি তোমাদের কমেন্ট যদি পড়ি, জি ভাই বুঝছে। আনিকা আফরিন বলছে মাথার উপরে চলে গেছে। তারপরে হচ্ছে ঝুমুর বলছে ভাইরে ভাই মাথা গেল আমার। স্মৃতি বলতেছে মাথা তো উল্টে যেতেছে। তারপরে ডেটল সাহেব বলছে যেমন আমি ঘুমাচ্ছি আবার পড়তেছি, ভালো একটা এক্সাম্পল দিছো, ঘুমাচ্ছ এবং পড়তেছ। তারপরে হচ্ছে রিন্তি বলতেছে বুঝি বাট ভুয়া হইলে পয়রা লাভ কি? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছো। আসলে বুঝতে পয়রা লাভ কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি জানতে পারবা না যে অ্যাকচুয়ালি হুইচ ওয়ান ইজ পসিবল। আজ থেকে আমরা 100 বছর আগে জানতাম না এখন কি ঘটবে, ঠিক অনুরূপভাবে এটাও জানি না আজ থেকে 100 বছর পর কি হবে। আমি ভুয়া বলছি বর্তমানের সাপেক্ষে, আমি ভুয়া বলছি বর্তমানের সাপেক্ষে, ভবিষ্যতের সাপেক্ষে না। আলোর বেগের কাছাকাছি যদি সত্যি যদি কিছু আবিষ্কার হয়ে যায়, আলোর বেগের কাছাকাছি যদি সত্যি কিছু আবিষ্কার হয়ে যায়, তখন তো
এই সকল উল্টাপাল্টা ঘটনা ঘটে যাবে তখন। সো হচ্ছে তুমি কোনো কিছু এক্স্যাক্টলি বাদ দিয়ে দিতে পারো না। আমি এখন যে জিনিসটা পড়াইছি এই পুরাটা শেষ, কোয়ান্টাম ওয়ার্ল্ড, এই প্যাচাল ফ্যাচাল হাবি জাবি এগুলা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা হচ্ছে কোনো বই পাবা না। তারপর সাধারণত কেউ এই চ্যাপ্টার পড়ানোর সময় এইভাবে গল্প করবেও না, ঠিক আছে। আমার কাছে চ্যাপ্টারটা পার্সোনালি ভালো লাগে। তারপর তোমাদের একটা বোনাস পয়েন্ট হচ্ছে রাফি ভাই অনেক মুভি দেখে, সিরিজ দেখে, এটা তোমাদের জন্য বোনাস হয়েছে, নয়তো আমি এই সকল গল্প বা এইসব মুভি নিয়ে তোমাদের এক্সাম্পল দিতে পারতাম না। হ্যাঁ, মানে অন্য কোনো ভাইয়া যদি সাপোজ যে ভাইয়া খুব ভালো পড়াশোনা পারে, খুব ভালো পড়াইতে পারে কিন্তু মুভি দেখে নাই, সে কিন্তু এইভাবে এক্সাম্পল দিয়ে বুঝাতে পারতো না। আমার কথা বুঝছো? এর জন্য মুভি সিরিজ দেখাটাও ভালো, ঠিক আছে, মাঝে মধ্যে ভালো আর কি, অল টাইম দেখা ভালো না কারণ অনেক টাইম ওয়েস্টিং। আচ্ছা, আমরা এখন কোয়ান্টাম ফোটন নিয়ে আমরা হচ্ছে এখন পড়বো। আচ্ছা, আমরা এখন কি পড়বো? আমাদের টপিকের নাম হচ্ছে ফোটনের আচ্ছা ফোটনের শক্তি রিলেটেড, ফোটনের শক্তি এটা হচ্ছে টাইপ 3.1। আর ভরবেগ, ফোটনের শক্তির সূত্রটা আসলে কি? E = hf সমান hc বাই ল্যামডা, ঠিক আছে। আর যদি আমরা ভরবেগ নিয়ে যদি আলোচনা করতে যাই, p = h বাই ল্যামডা = hf বাই c, এই সূত্র দুটো তোমরা জানলেই হয়ে যাবে। এখানটায় আমরা যদি একটা ম্যাথে যদি আমরা চলে যাই, আচ্ছা এখানে সবকটা সেম অঙ্ক, এই যে যেমন JU 18-19 যে অঙ্কটা আসছে, JU 18-19 যে ম্যাথটা আসছে ওইখানে হলো তোমার ল্যামডা দিয়ে দিচ্ছে 25 × 10⁻⁸ ল্যামডা দিয়ে দিচ্ছে। তোমাকে বলছে ফোটনের শক্তি ই বের করতে, এই যে ই এটা বের করতে বলছে। এখন খেয়াল করে দেখো, এই মানটা এখানে বসা দিলেই তো অঙ্ক শেষ। এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক তোমরা জানো, সি এর মান তোমরা জানো, ল্যামডার মান দিয়ে দিচ্ছে, অঙ্ক শেষ। এটা বসা দিলেই অঙ্ক শেষ। আচ্ছা, এই টাইপটাতে আসলে কোনো প্যাচ নাই, এটা ডাইরেক্ট সূত্রের। হ্যাঁ, আর এক্স-রে যে ম্যাথ, এক্স-রে ম্যাথটা আসলে কিছুই না, এটা মাত্র একটা অঙ্ক দিছে, এক্স-রে থেকে একটা অঙ্ক আসছে, তাও আবার এগ্রিকালচারে। এক্স-রে থেকে কোনো কোশ্চেনই নাই, এক্স-রে থেকে এগ্রিকালচারে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য যদি 3 অ্যাংস্ট্রম হয় তাহলে এফ এর মান কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন দিচ্ছে। আমরা তো সবাই জানি b = f ল্যামডা, তাহলে c = কি হবে? f ল্যামডা, ঠিক আছে। তো আমাদের ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে? c বাই ল্যামডা। c এর মান কত? 3 × 10⁻8, আর ল্যামডার মান কত? 3 অ্যাংস্ট্রম, 3 × 10⁻−10, তাহলে 3 কাটা কত হবে? 10⁻18 হবে। তোমরা একটুখানি দেখে নাও যে আমি কি বলতেছি। আমি আবারও বলি, ল্যামডা সমান 25 × 10⁻8, ই এর মান কত হবে আমরা এটা বের করব। আমাদের ল্যামডার মান দিয়েছে 3 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে এক্স এর প্রশ্ন। এক্স এর প্রশ্ন হইলো, এটা আসলে সূত্র হইলো বেসিক সূত্র। আমরা সূত্র জানি b = f ল্যামডা, ওই যে আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম? তরঙ্গ চ্যাপ্টারে পড়ছিলাম। তো b, এখানে b তো আসলে b না, এখানে আলোর বেগ c, তাহলে c = f ল্যামডা হলে f এর মানটা বের হয়ে গেল। এরই মাধ্যমে হচ্ছে আমাদের আমরা এখন আমাদের মেইন টপিকে ঢুকে যাব। সেটা কোন টপিক? সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আমরা এখন কি পড়ব? আলোক তড়িৎ ক্রিয়া। এটা যদি টাইপের নাম লিখি, টাইপ 3.3, টাইপ 3.3 আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আরেকটা কথা হইলো, এই চ্যাপ্টার পুরাটাই কিন্তু আইনস্টাইনের দেওয়া। এই যে তোমরা যে এতক্ষণ ধরে যে সূত্রটুত্র পড়লা, আমি যে এখন পড়াবো, এটা পুরাটা আইনস্টাইন বলছে, সব সূত্রগুলো আইনস্টাইন। এখন চলো আমরা শুরু করি। এখন ধরা যাক কোন একটা কন্ডাক্টর, কোন একটা কি কন্ডাক্টর, এই কন্ডাক্টরে আলো পড়লো। এখন আলো যে পড়লো, আলোর তো একটা এনার্জি থাকে, E = hf। আলোর এনার্জি কিভাবে বের করে? E = hf। এখন ধরা যাক এই জায়গাটা একটা ইলেকট্রন আছে, এই জায়গাটা একটা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনটাকে আমি নড়াতে চাই। ইলেকট্রনকে নড়াতে হলে একটা মিনিমাম এনার্জি প্রয়োজন, একটা মিনিমাম এনার্জি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এখন ধরা যাক যে আমি হচ্ছে একজন বক্সার, আমি হচ্ছে মারামারি করি। এখন আমি মারামারি করবো সাপোজ রকের সাথে। এখন যদি এরকম ঘটনা ঘটে যে রকের ক্যাপাবিলিটি বা রককে ধরা যাক
10,000 জুল শক্তি প্রয়োগ করলে রককে আমি হারাইতে পারবো বা রক অজ্ঞান হয়ে যাবে। এখন আমি যদি 9,000 জুল যদি শক্তি প্রয়োগ করি, রক কি অজ্ঞান হবে? হবে না। 10,000 জুল অ্যাপ্লাই করার পর আমি যত অ্যাপ্লাই করি না কেন, সেইটা হইতেছে যে ওকে আরো ড্যামেজ করার ক্ষেত্রে হেল্প করবে, ওকে এমনিতে অজ্ঞান হয়ে যাবে, আরো হেল্প করবে। বা আমি এটাকে আরেকভাবে তোমাদেরকে এটা ব্যাখ্যাটা দিতে পারি, আমার ব্যাখ্যাটা খুব একটা সুন্দর হয় না, হ্যাঁ আমি নিজেও মানতেছি। হ্যাঁ মনে পড়ছে, একটা আইডিয়া আসছে মাথায়। ধরা যাক আমার সামনে একটা বই আছে, বা ধরা যাক আমার সামনে একটা কি আছে, একটা রিক্সা আছে। আমি রিক্সাটাকে 10 জুল বল প্রয়োগ করে ধাক্কা দিলাম, রিক্সাটা নড়লো না। আমি আরো জোরে ধাক্কা দিলাম, 100 জুল বল প্রয়োগ করে ধাক্কা দিলাম, রিক্সাটা নড়লো না। কিন্তু 200 জুল যখন আমি শক্তি প্রয়োগ করলাম, তখন দেখা গেল যে রিক্সাটা নড়লো। তাইলে এই যে 200 জুল 199 দেওয়ার পরও রিক্সাটা নড়ে নেই, তার মানে একটা মিনিমাম এনার্জি প্রয়োজন রিক্সাকে নড়াইতে, একটা মিনিমাম এনার্জি প্রয়োজন। এখন আমি 500 জুল বল প্রয়োগ করি, 200 জুল লাগবে রিক্সাকে নড়াইতে, আর 300 জুল দিয়ে রিক্সাটা গতিশীল হবে। আমি যদি এখন 1000 জুল দিই, রিক্সা পুরো উড়ে চলে যাবে না? তোমরা বলো 500 জুল দিলে ও যে চলমান মানে গতিশীল হওয়ার জন্য হেল্প করবে 300, আর প্রথম 200 তো কাইটা যাবে গা এমনি, ও জাস্ট চলার জন্য। ঠিক এখানে সেম ধরা যাক আমি হচ্ছে যে আলোটা পড়বে, এই আলোটা পড়লো ধরা যাক 100 জুল, ঠিক আছে ধরা যাক। এখন ইলেকট্রনটাকে নড়াইতে লাগে ধরা যাক 20 জুল, তাহলে গতিশীল করতে হেল্প করবে কতটুকু বলো তো? 100 - 20 80 জুল। এই 80 জুল দিয়ে ইলেকট্রনটা নড়বে। আমার কথা ক্লিয়ার? এখন হচ্ছে আমরা আমাদের সূত্রে চলে যাই। তো সূত্রটা হচ্ছে এই যে 80 জুল দিয়ে যে সে নড়বে, 80 জুল দিয়ে যে নড়বে, এটা কি গতিশক্তি না? এটা তো গতিশক্তি নাকি? 100 - 20, এই 100টা আসলে কি ইনপুট, আর 20টা কি মিনিমাম। তাহলে গতিশক্তি সমান সমান ইনপুট মাইনাস মিনিমাম। এখন গতিশক্তির সূত্র কি? হাফ mv²। ইনপুটের সূত্র কি? hf, আর মিনিমামের সূত্র কি? hf0। এখন তোমরা বলতে পারো ভাই আপনি মিনিমামের সূত্র hf0 কই থেকে পেলেন? এটা মানে হলো একটা ইলেকট্রনকে নড়াইতে মিনিমাম যে কম্পাঙ্কটা প্রয়োজন, এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি hf - hf0 = হাফ mv²। এটা ফরম্যাট গুলো লিখে দিই, এটা একটা, তারপর e মাইনাস এটাকে আসলে কি দ্বারা প্রকাশ করে? hf0 কে কি বলা হয়? কার্যাপেক্ষক বলা হয়, w0 বলা হয়, w0 = e কে এভাবে বলা হয়। তারপরে hf = hf0 + হাফ mv² এইভাবে বলা হয়। তোমরা এগুলো সব লিখে রাখো, সবগুলো লিখো তাড়াতাড়ি। আমি যে এতগুলো ফরম্যাট লিখে দিচ্ছি এগুলো সব কটা লিখো, আমি অঙ্ক করাবো। তারপরে এটাকে এভাবে লেখা যায়, আর কিভাবে লিখবো? hf = hf0 + ev। এখানে b হচ্ছে নিবৃত্তি বিভব, ঠিক আছে? আমি একটু তোমাদের ক্যামেরাটা ধরি, হ্যাঁ ঠিকই আছে। এখন আমি তোমাদের একটু কমেন্ট দেখি যে কারো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা আমি একটু দেখি যে তোমরা কারো কোনো প্রবলেমস আছে কিনা। আমাদের সবাই বলতেছে ডান ডান ডান। আচ্ছা দৌড় শিখবো ভাইয়া, আলোর বেগে দৌড়ানো। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যেহেতু বুঝছো আমি হচ্ছে এখন সামনে আগাই। তো কি বলছি যে নিবৃত্ত বিভবের ব্যাপারটা, এটা সম্পর্কে তোমাদের একটুখানি আইডিয়া দিব, অঙ্ক করতে করতে আমরা আইডিয়াটা নিব। তো চলো আমরা একটু দেখি, আমরা একটা অঙ্ক করার ট্রাই করি।
এখানে সব করে সেম অঙ্ক, ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, তারপরে ডব্লিউ নট সমান সমান এইচ এফ নট, এফ নট সমান সমান কি সি বাই ল্যামডা নট, সব এই পিচ্ছি পিচ্ছি সূত্রের অঙ্ক, বড় কোনো সূত্রের অঙ্কই নেই। হায় হায়, একটা অঙ্কও নেই, বড় সূত্রের কোনো অঙ্কই দেখি নাই। আমি কি অঙ্ক করাবো আমরা বলো? ও একটা পাইছি এতক্ষণ পরে, ডিউ 6-7, ডিউ 6-7 আসা একটা ম্যাথ পাইছি। কোন ধাতুর সূচন কম্পাঙ্ক কোন ধাতুর সূচন কম্পাঙ্ক 3.2 × 10⁻14 হার্টজ। ওই ধাতুতে 4500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি, আপতিত হলে, নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেটর লাগবে তো, সো এটা অপশনগুলো লেখা লাভ নাই। একটা খেয়াল করে দাও, কোন ধাতু সূচন কম্পাঙ্ক দিয়ে দিছে, সূচন কম্পাঙ্ক মানে কি এফ নট, এর মান হলো 3.2 × 10⁻14 হার্টজ। ওই ধাতুতে 4500 অ্যাংস্ট্রমের আলোর তরঙ্গদৈর্ঘ্যের আপতিত হয়েছে। আপতিত মানে কি ইনপুট, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডার মান কত? 4500 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আলোক রশ্মি আপতিত হলে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই কে চাইছে। তো আমরা সূত্রে কি জানি, এইচ এফ সমান সমান এইচ এফ নট প্লাস হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার মানেই তো ই কে, তাই না? তাহলে ই কে সমান সমান কি হবে, ই কে সমান সমান এইচ এফ মাইনাস এইচ এফ নট। তো এইচ এফ মানে এইচ এফ নট থেকে আমরা এইচ কমন নিয়ে নিতে পারি। তারপরে এখানে খেয়াল করে দেখো, আমাদের এফ নট এর মান দিচ্ছে, বাট এফ এর মান তো দেয় নাই, কিন্তু ল্যামডার মান দিচ্ছে। আমরা জানি ডি ইকুয়াল টু এফ ল্যামডা বা সি ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়াল কি লিখতে পারি, সি বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে বসাই দিই সি বাই ল্যামডা মাইনাস এফ নট। অঙ্ক শেষ। এই খেয়াল করে এইচ এর মান আমরা জানি, তারপরে হচ্ছে সি এর মান আমরা জানি, তারপর ল্যামডার মান আমরা জানি, তারপরে এফ নট এর মান আমরা জানি। এগুলো বসাই দিব, অঙ্ক শেষ। এটা আসছে ডিউ 6-7, তখন ক্যালকুলেটর ছিল। ঠিক আছে, আমি এই টাইপ থেকে আর অঙ্ক করতে যাচ্ছি না, খুব ইজি। আর কি আছে এই চ্যাপ্টার থেকে, কম্পটন ক্রিয়া বাকি, ডি ব্রগলি বাকি, তারপর আমাদের চ্যাপ্টার শেষ। কম্পটন ক্রিয়া এবং ডি ব্রগলি হইলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো তোমাদেরকে আগে একটা সূত্র শিখাবো, কম্পটন ক্রিয়ার সূত্র। তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। কম্পটন ক্রিয়ার কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আমরা এখন শিখবো কম্পটন ক্রিয়া। ধরা যাক এই হচ্ছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনকে কি করা হলো, একটা ফোটন এসে কি করলো, একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে এদিকে চলে গেল। এই ইলেকট্রনটা, এটা হচ্ছে ইলেকট্রন, আর এটা হইতেছে তোমার ফোটন, এটা হইতেছে ফোটন, এটা ফোটন, এটা হইতেছে ইলেকট্রন। তো ধাক্কা দিয়ে দিল, ইলেকট্রনের সাথে যে অ্যাঙ্গেল সেটা হলো ফাই, আর এটা হইতেছে থিটা। একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হলো ফার্স্টে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা
বেগ ছিল এই বরাবর। সো একটা ফোটন আসলো, ফোটন এসে ইলেকট্রনকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ফোটন উপরে চলে গেল আর ইলেকট্রন নিচে চলে গেল। ইলেকট্রন আদি বেগের সাথে ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করলো আর ফোটন আদি অ্যাঙ্গেলের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। এখন প্রশ্ন হলো নতুন তরঙ্গ দৈর্ঘ্য, এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল ল্যামডা প্রাইম। অবশ্যই চেঞ্জ হবে, কারণ কি তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দেখলে তোমরা বুঝতে পারো ইলেকট্রনটা কে ও যে এনার্জি দিয়ে ধাক্কা মারছে ওর তো এনার্জি লস হয়েছে। ওর এনার্জি কেমনে লস হয়েছে বুঝছো? কারণ ইলেকট্রনের গতিবেগ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ভি চেঞ্জ হয়েছে সো আমরা বলতে পারি গতিশক্তি চেঞ্জ হয়েছে বা এনার্জি চেঞ্জ হয়েছে। সো আমরা নতুন একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, নতুন তরঙ্গ দৈর্ঘ্য আমরা নাম দিতেছি ল্যামডা প্রাইম, ঠিক আছে? আর এটা হচ্ছে পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তাদের মধ্যে ইকুয়েশনটা কি হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সমান সমান h/m0c * 1 - cos θ। এটার প্রমাণটা তোমাদের বইয়ে নাই, তোমরা খালি সূত্রটা মুখস্থ রাখবা। এইটা অবজেক্টিভের জন্য না, এটা রিটেনে আসতে পারে, অবজেক্টিভে এই অঙ্ক দিবে না, ঠিক আছে? আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কি? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সেটা আসলে কি? p = h/λ। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটা আজগুবি ব্যাপার। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় আজকে রাফি ভাইয়ের তরঙ্গ দৈর্ঘ্য কত, তোমরা কি বের করতে পারবা? সাদাব ভাইয়ের তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে পারবা? তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা বলি তরঙ্গের, আমি কি তরঙ্গ? যার ভর থাকে সে কি তরঙ্গ হয়? এই যে একটা আলোর কি ভর আছে? ভর নাই। তার মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি তাদের যাদের ভর থাকে না। কিন্তু ডি ব্রগলি এসে সবকিছু ওলটপালট করে দিচ্ছে, উনি বলছে যে যাদের ভর আছে তাদেরও তরঙ্গ দৈর্ঘ্য থাকা সম্ভব। এইটাই পি মানে কি? ভরবেগ না? তো যার ভর আছে তারও ল্যামডা থাকা সম্ভব, এটা ডি ব্রগলি বলছে। তো এখানে অঙ্কগুলো কিছুই না, ল্যামডার মান দিয়ে দিবে, এইচ এর মান তুমি মুখস্থ জানো, পি বের করে ফেলবা, অথবা পি এর মান দিয়ে দিবে, তুমি ল্যামডার মান বের করবা, এইচ এর মান তুমি মুখস্থ জানো। এরই মাধ্যমে আমাদের ক্লাস শেষ, আমাদের কোনো টপিক বাকি নাই। তোমাদের সাথে আমার 14টা ক্লাস শেষ, আর মাত্র একটি ক্লাস। তোমাদের সাথে আমার দেখা হবে লাস্ট ক্লাস, তোমাদের সাথে হবে 27 তারিখ না? রুটিন অনুযায়ী কত তারিখ লেখা? 27 তারিখ মনে লেখা। 27 মে তোমাদের থেকে বিদায় নেব। আজকে ছিল বিদায়ের আগের দিন, অর্থাৎ 23 মে তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস মনে হয় 27 মে। তোমরা একটু রুটিনটা দেখো, আমার ঠিক মনে নাই, খুব সম্ভবত 27 মে। তো 27 মে তোমাদের সাথে আমার এই কোর্সে লাস্ট দেখা হবে, লাস্ট ক্লাস হবে, লাস্ট গল্প হবে, এই আর কি। আর হতে পারে কোর্স শেষে কোনো একদিন আমরা এই ভাইয়াপুরা একদিন আমরা লাইভে আসবো, এসে তোমাদের সাথে আড্ডা দিব, ঠিক আছে? বাট পার্সোনালি আমি একা আসা মনে হয় আর সম্ভব হবে না। তো হচ্ছে কি বলবো তোমাদেরকে, তোমরা হচ্ছে চেষ্টা করো আমাকে ভুলা গেলেও পড়ালেখার যাতে না বলো, ঠিক আছে? আমাকে ভুলা গেলেও কোনো সমস্যা নাই, কোনো কিছু মানে কোনো পৃথিবীর কোনো কিছু চেঞ্জ হবে না। তোমরা যদি আমাকে ভুলে যাও কোনো কিছু চেঞ্জ হবে না, বাট তোমরা যদি পড়ালেখাটা যদি তোমরা ভুলা যাও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তোমার জন্য। তোমার লাইফে যদি তুমি পড়ালেখাটা ভুলা যাও তোমার অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট হবে, বাট আমাকে ভুলে গেলে তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। সো আমি তোমাদেরকে বলবো যে আমার কাছ থেকে যাই শিখো ওইটা যদি অ্যাপ্লাই করে আসতে পারো। তোমরা একটা জিনিস ইনপুট আছে তোমাদের, আউটপুট নাই, ভাই লাভ আছে কোনো লাভ আছে আমার? বলো। তোমরা আমার কাছ থেকে অনেক কিছু সাপোজ শিখলা, পরীক্ষা হলে কিছুই করতে পারবে না, তাহলে লাভটা কই? আমি শিখায় লাভটা কই হইলো? লাভ তো হবে না। সো ইউ জাস্ট নিড টু নট অনলি নিড টু মেমোরাইজ বাট অলসো নিড টু, তোমাকে স্মার্টলি আগাতে হবে যে তুমি একটা জিনিস শিখলা ওই জিনিসটা যাতে তোমার মাথায় যাতে থাকে এমনভাবে তোমাকে নিজেকে টেকনিকটা পড়তে হবে। সো আমি বিদায় নিচ্ছি। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া রইল।